রাসেল ভাই, আশা করি ভালো আছেন। এই ঘটনাটি আমার শোনা একটি ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রায় বছর 7 আগের কথা। আমাদের এলাকার এক হার্ডওয়্যার ব্যবসায়ী সিদ্ধান্ত নিল এলাকায় একটি কমিউনিটি সেন্টার করবে। তাই তিনি বাজার থেকে অল্প দূরে একটি বড় জায়গা দেখে ক্রয় করলেন। জায়গা ক্রয়ের সাথে সাথে তিনি এর চারপাশে সাইড ওয়াল করে ফেললেন। কিন্তু জমি ক্রয় করতে অনেক অর্থ ব্যয় হওয়ার কারণে সিদ্ধান্ত নিলেন কমিউনিটি সেন্টার তৈরির কাজ আরো পরে শুরু করবেন। আপাতত পাহারা দেওয়ার জন্য এক মহিলাকে তার পরিবার সহ সেখানে আশ্রয় দিলেন। পরিবারটি এসেছিল ময়মনসিংহ থেকে এবং আমাদের এলাকায় এসেছিল সেই কাজের সন্ধানে। মহিলাটির স্বামী সহ 2টি কন্যা সন্তান ছিল। একটির বয়স 7 বছর আর অন্যটির বয়স 5 বছরের মতো। মহিলাটির স্বামী রিক্সা চালাতো আর সে বাসা বাড়িতে কাজ করত। সেখানে থাকার জন্য টিন শেডের একটি ঘর তৈরি করে দেওয়া হয়। আশেপাশে ছোট্ট করে একটি পুকুর খনন করে দেওয়া হয়েছে। পুকুর খননের পরে আশেপাশের বাড়ির অনেক মহিলা তখন ওই পুকুরে গোসল করতে আসতো। কারণ চারিদিকে সাইড ওয়াল থাকার কারণে জায়গাটি লোকালয় থেকে বিচ্ছিন্ন মনে হতো এবং সে কারণে সেখানে সবাই আসতো। যাই হোক, ঘটনায় চলে যায়। মহিলাটির পরিবার সেখানে বসবাস শুরু করার পর থেকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে লাগলো। তার স্বামী রাত্রিবেলায় রিক্সাটি ঘরের সামনে রেখে গেলেও পরদিন সকালে সেটা অন্য স্থানে পাওয়া যেত। তাছাড়া প্রায় সময় তাদের ঘরের চালে কে যেন ঢিল ছুটত। প্রথম দিকে এটাকে তারা এলাকার কিছু বখাটে শ্রেণীর লোকের কাজ মনে করত, কিন্তু একদিন রাত্রিবেলায় তাদের সেই ভুল ভেঙে গেল। সেদিন গভীর রাতে একটি শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। তারা খেয়াল করলো তাদের ঘরের চালের ওপর কে যেন হাঁটাচলা করছে। বোঝা যাচ্ছিল ওপরে কেউ একজন অবস্থান করছে। মহিলাটির স্বামী সাহস করে বাইরে যেতে চাইল, কিন্তু তিনি নিষেধ করলেন। একটু পরে বাহির থেকে রিকশার বেলের আওয়াজ শোনা গেল। তার স্বামী স্ত্রী দুজনেই তখন জানালা একটু ফাঁক করে দেখতে চাইল বাইরে কি হচ্ছে। দেখে তারা বাইরে তাদের রিকশার উপর 2টো ছোট্ট শিশু বসে আছে আর রিকশাটি আপনা আপনি চলছে। এই দৃশ্য দেখে তারা ভয় পেয়ে গেলেন এবং তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিলেন। একটু পরে ফজরের আজান কানে ভেসে আসতে লাগলো আর সাথে সাথে সবকিছু শান্ত হয়ে গেল। পরদিন সকালে এই ঘটনা তারা এলাকার এক বুজুর্গ আলেম সাহেবকে জানালেন। আলেম সাহেব তাদের কথা শুনে তাড়াতাড়ি হুজুর বাড়ি বন্ধ করতে বললেন। কিন্তু কয়েক সপ্তাহ আর তেমন কোনো সমস্যা না হয় তারা বাড়ি বন্ধ করার কথা ভুলে গেলেন। এভাবে কয়েকটা সপ্তাহ পার হওয়ার পরে একদিন গভীর রাতে ওই মহিলা স্বপ্ন দেখেন যে তিনি ঘরের সামনে থাকা পুকুরটির পাড়ে দাঁড়িয়ে আছেন। আর ঠিক সেই সময় হঠাৎ পুকুরের মাঝখানে পানি বুদবুদ করে ফুটে উঠতে লাগলো। এর কিছুক্ষণ পরে পুকুরের তলদেশ থেকে 2টি ছোট্ট শিশুর লাশ ভেসে উঠল। এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল এবং পুরো রাত তিনি জেগে কাটিয়ে দিলেন। কিন্তু পরে এগুলো কি নিছকই একটি দুঃস্বপ্ন মনে করে তেমন একটা গুরুত্ব দিলেন না। এর কিছুদিন পর তিনি আবার স্বপ্ন দেখলেন তার ঘরের সামনে 2টি লাশ পড়ে আছে আর তিনি বিলাপ করতে করতে কান্নাকাটি করছেন, কিন্তু এবারও এটিকে তেমন গুরুত্ব দিলেন না। একদিন সকালে মহিলাটি ও তার স্বামী কাজ করতে বাইরে চলে গেলেন। তাদের মেয়ে 2টি তখন বাড়িতে ছিল। সেদিন দুপুরে গ্রামের অন্যান্য মহিলাদের সাথে তারা 2 বোনও পুকুরে গোসল করতে নামলো। সবাই গোসল করে উঠে গেলেও তারা 2 বোন তখনও পুকুরে সাঁতার কাটছিল। একসময় গ্রামের মহিলারা সবাই যে যার বাড়িতে চলে গেল। বিকেলের দিকে মহিলাটি বাড়িতে ফিরে এসে দেখে তার 2টি মেয়ে ঘরে নাই। রান্নাঘরে গিয়ে দেখে রান্না করা পাতিল পড়ে আছে। একসময় চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে, অথচ তার মেয়ে 2টি তখনও ফেরেনি। এরপরে তিনি পাশের বাড়িতে খোঁজ করতে লাগলেন, কিন্তু কোথাও তাদের খুঁজে পেলেন না। এই ঘটনা জানাজানি হয়ে গেল। এলাকায় তখন মাইকিং করে তাদের সন্ধান চাওয়া হয়, কিন্তু কোথাও তাদের হদিস পাওয়া গেল না। পরদিন সকালে গ্রামের মহিলাদের পরামর্শে পুকুরে খুঁজে দেখার সিদ্ধান্ত হলো, কিন্তু সবার মাঝে কেমন একটা ভয় কাজ করছে, তাই কেউ পুকুর নামতে রাজি হয়নি। পরে জাল ফেলে খোঁজার সিদ্ধান্ত হলো। বিভিন্ন পাড় থেকে একের পর এক জাল ফেলতে লাগলো পুকুরে। ঘণ্টাখানেক চেষ্টার পরে একসময় মেয়ে 2টির লাশ পুকুরের জলে ভেসে উঠল। পরে কিছু লোক গিয়ে লাশ 2টিকে জল থেকে উপরে তুলে নিয়ে আসে।
এই ঘটনার পরে সর্বহারা সেই মহিলাটি এলাকা ছেড়ে চলে যায়। কোথায় গেছে তা আমি জানি না, তবে বর্তমানে ওই জায়গার মধ্যে গড়ে উঠেছে চমৎকার একটি কমিউনিটি সেন্টার। প্রত্যেক শুক্রবারে সেখানে বিয়ের অনুষ্ঠান লেগে থাকে, আর পুকুরটি ভরাট করে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন এক ঝর্ণা। এই ছিল ঘটনা। এবং সিলেট থেকে আমি নামটি দেখতে পাচ্ছি, কিন্তু তিনি নামটি উল্লেখ করতে নিষেধ করেছেন বলে আমি করতে পারছি না। সিলেট থেকে ঘটনাটি পাঠিয়েছেন। আমি আশা করছি যে আপনাদের সবারই ঘটনাটি ভালো লেগেছে, এবং আপনাদের কাছেও আমি জানি যে এরকম অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা পেতে চাই। Hello listeners, Assalamu alaikum warahmatullah. Thank you Russell bhai for giving me the floor. Special thanks to Raidik Balkhan, Anisuzzaman people and Shonchita Havi and everyone listening. Thank you very much. Well, আমি আজকে যে ইনসিডেন্টটা বলবো এটা বেসিক্যালি আমার চাচার ঘটনা। ইনফ্যাক্ট উনি আমার কোনো ব্লাড রিলেটেড চাচা নন, উনি হচ্ছেন আমার একটা দূর সম্পর্কের চাচা। আমি যখন ফার্স্ট ভূত এফএমে আসি, তো আমার ফার্স্ট ইনসিডেন্টে আমি এক চাচার কথা বলেছিলাম আপনাদের সবাইকে, যিনি কিন্তু জিন স্পেশালিস্ট। বেসিক্যালি ঘটনাটা উনার এবং উনার বাবাকে নিয়ে। তো চাচার বর্তমান এজ 63, as he was born in 1950, 63 বছর বয়স ওনার। তো উনি যখন ছোট ছিলেন, আই মিন 8-9 বছর বয়স, তখন পাকিস্তান পিরিয়ডের কথা বলছি, ওই সময়টাতে এরকম ওনার বাবার কাছে উনি দেখতেন যে প্রায় ওনার বাবার সাথে দেখা করার জন্য এরকম অনেক লোক আসতো। তো দাদাজানের একটু এক্সপ্লেনেশন, একটু ডেসক্রিপশন দিচ্ছি। সেটা হচ্ছে দাদাজান এরকম 30 পারা হাফেজে কোরআন ছিলেন এবং অনেক বড় আল্লাহ ওলি ছিলেন, এবং ওনার মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি ডেইলি 200 কি 300 টাকা নফল নামাজ পড়তেন। এবং ওনার স্পেশাল একটা ক্যাপাবিলিটি ছিল, অনেক সুপার ন্যাচারাল পাওয়ার ছিল ওনার। উনি জিনদের দ্বারা জিনদের প্রবলেম সলভ করতেন এবং সাধারণ মানুষদেরও প্রবলেম সলভ করতেন। তো যাই হোক, উনি যখন ছোট ছিলেন, লাইক 8-9 বছর বয়স, তো একদিন ছোটবেলায় উনি এরকম ওনার মার কাছে আবদার করলেন যে উনি মিঠাই খাবেন, মিষ্টি খাবেন আর কি, আবদার করলেন। তো ঘরে তখন এরকম মিষ্টি ছিল না। তো যাই হোক, উনি এরকম মিষ্টি খাওয়ার জন্য আবদার করেছেন। তো হঠাৎ উনি ওনার বাবার কাছে যান, যেহেতু উনি ওনার বাবার বড় ছেলে। তো উনি ওনার বাবার কাছে যেয়ে খুব সুন্দর করে এরকম আবদার করেন যে আব্বা মিঠাই খাবো। তো ওনার বাবা এরকম অন্ধকার রুমের মধ্যে হঠাৎ জোরে একটা হাত তালি দেন এবং কাকে কি যেন ইশারা করেন। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই সময়টাতে ঘরে কেউ ছিল না, অদৃশ্য ছিল সবকিছু। তো ইশারা করার পর এরকম বাবা তার ছেলেকে বলেন, চাচাকে বলেন, যাও পাশের ঘরে যাও। এবং উনি পাশের ঘরে গিয়ে দেখেন 3 হাঁড়ি ভর্তি মিষ্টি এসে হাজির, এবং সবগুলো গরম গরম মিষ্টি, মিষ্টি থেকে ধোয়া উঠছে, মানে রেডিমেড মিষ্টি যাকে বলে। তো যাই হোক, উনি ওনার বন্ধুদের সাথে মিষ্টিগুলো খান এবং সবাইকে নিয়ে খান, খুব মজা করে খান, অনেক টেস্টি ডেলিশিয়াস মিষ্টিগুলো ছিল। তো এভাবে কিছুদিন কাটতে থাকে। তো উনি ছোটবেলা থেকেই খেয়াল করতেন ওনার বাসায় ওনার বাবার সাথে দেখা করার জন্য এরকম হাজার হাজার লোক আসতো, এবং প্রত্যেকের চলাফেরা ঠিক সাধারণ মানুষের মতো ছিল না। আই মিন একটু মেকানাইজ টাইপের, এবং অ্যাকচুয়ালি দে ওয়ার নট নর্মাল, দে ওয়ার সুপার ন্যাচারাল। তো ছোটবেলা থেকে ওনার মা নিষেধ ছিল যে ওদের সাথে কখনো কথা বলবে না, কখনো সামনে যাবে না, কখনো এদের সাথে কোনো কিছুতে জড়াবে না। তো সেই হিসেবে উনিও কখনো ওদের সাথে আর কোনো ইন্টারাকশনে যাননি। এভাবে দিন যেতে থাকে। তো এখানে দাদাজানের রুমের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন ছিল। উনি যখন ওনার রুমে বসতেন, মাগরিবের পরে উনি আমল শুরু করতেন, একদম মধ্যরাত অবধি এরকম ওনার তদবির ট্রিটমেন্ট হোয়াট এভার ইট ওয়াজ চলতো। এবং ওনার ফ্যামিলি মেম্বারদের খুব স্ট্রিক্টলি এরকম নিষিদ্ধ ছিল ওনার ঘরে প্রবেশ করার ব্যাপারে, তার নিষেধ করা ছিল। এবং যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে এতটুকু ইনস্ট্রাকশন দেওয়া ছিল, শুধুমাত্র তারা যেন দরজায় নক করে। এনিওয়ে, এভাবে অনেকদিন যেতে থাকে। তো বেশ কয়েক বছর পর, আমি 5-7 বছর পরে, আরো বেশি হতে পারে, চাচা যখন টিনেজার, তো একদিন চাচার বোন অর্থাৎ ফুপ্পি এরকম অসুস্থ হয়ে যান। তো একটু অকওয়ার্ড আচরণ করা শুরু করেন, প্রবাবলি শি ওয়াজ বিং পজেসড অর মেবি সামথিং এলস। তো পজেস আসা শুরু করেন। তো চাচা তার বোনের এরকম দুরবস্থা দেখে উনি জলদি ছুটে যান ওনার বাবার কাছে। এবং যেহেতু ওনার বাবার রুমে ঢোকার আগে একটা নিষেধাজ্ঞা ছিল যে শুধু গেট নক করতে হবে, তিনি সেসব নিষেধাজ্ঞা ভুলে তিনি দৌড় দিয়ে এক ধাক্কা দিয়ে রুমে ঢুকে চলে যান। এবং রুমে যাওয়ার পর উনি যা দেখেন, দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি ডিজাস্টার, ভেরি স্পুকি থিং। উনি যে দেখেন রুমের ভিতরে ওনার বাবাকে 4 থেকে 5 হাজার সাপ ঘিরে বসে আছে। Oh my God, can you imagine that? 4 থেকে 5 হাজার সাপ দেখা মাত্র উনি আর অ্যাকসেপ্ট করতে পারলেন, উনি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান।
তারপর তাকে পানি টানি ঢালা হয়, তাকে জ্ঞান ফেরানো হয়। তারপর তিনি বুঝতে পারেন যে তার বাবা অনেক সুপার ন্যাচারাল পাওয়ারের অধিকারী। তো এইভাবে কিছুদিন যায়। তো কিছুদিন যাবার পর, তখন প্রায় অলমোস্ট 3-4 মাস পরের ঘটনা, একদিন এরকম করে ওনার বাসায় ওনার বাবার সাথে দেখা করার জন্য লোকজন আসছে। তো উনি একদিন এরকম সাহস করে ওনাদের একজনকে জিজ্ঞেস করে বসেন, আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, কি চান? সাহস করে বলে ফেললেন, একদম কেয়ারলেসলি বলে ফেললেন। তো যাকে উনি প্রশ্ন করেছিলেন উনি বললেন, আমরা কোহিকাস থেকে এসেছি, আমরা এখানে এসেছি একটা সমস্যা সমাধানের জন্য। তো উনি ঘটনাটা শুনে বুঝতে পারেন যে তার বাবা ইজ এ হাইলি ট্যালেন্টেড অ্যান্ড সুপার ন্যাচারাল পাওয়ারের অধিকারী একজন মানুষ। তো এটা শোনার পর, এটা বোঝার পর উনি আর আগে বাড়েননি, উনি আস্তে আস্তে সরে আসেন। তো এভাবে গ্র্যাজুয়ালি দিন কাটতে থাকে, উনিও আস্তে আস্তে ম্যাচিওর হতে থাকেন, বড় হতে থাকেন। এবং ওনার বাবা একসময় বুঝতে পারেন যে তার ছেলেকে এখন তার অর্জিত জ্ঞান শিখিয়ে দেওয়ার সময় হয়েছে। তো আস্তে আস্তে করে এভাবে দিন যেতে থাকে। তো দাদাজি তার ছেলে চাচাজানকে আমল আস্তে আস্তে শেখাতে থাকেন এবং তিনিও অনেক অনেক উঁচা তপকার মুজাহাদা করতে থাকেন, অনেক কষ্ট করেন, অনেক আমল শেখেন, অনেক সারা রাত নামাজ পড়ে করে কষ্ট করে আমল করে আস্তে আস্তে চাচাও আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উনি সেই আমলগুলোতে এক্সপার্ট হওয়া শুরু করেন। তো দাদাজান 1984-এ 91 বছর বয়সে ইন্তেকাল করেন। ও এখানে একটা সুন্দর বিষয় যেটা আমি একটু মিস করে গিয়েছি, সেটা হচ্ছে এরকম, দাদাজানের আরেকটা সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, এরকম মানে একটা ক্যাপাবিলিটি ছিল, উনি অনেক কথা আগে থেকে বলে ফেলতে পারতেন। লাইক একটা ঘটনা ঘটবে 6 মাস পরে, উনি 6 মাস আগে থেকে বলে দিচ্ছেন যে এটা তো 6 মাস পরে এটা হবে, কে কার বিয়ে হবে, কার বাচ্চা হবে, কার ছেলে হবে, কার মেয়ে হবে, কে মারা যাবে, কার কি হবে, কার ক্ষতি হবে, কার ভালো হবে, একদম হুবহু বলে দিতে পারতেন। এবং দেখা যেত উনার ডেসক্রিপশনগুলো হুবহু মিলে যাচ্ছে। এবং এই কারণটাতে সাধারণ মানুষ, আমি তখনকার উনার সারাউন্ডিংয়ে যারা মানুষ থাকতো তাকে প্রচন্ড রকম শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। এবং তিনি একাধারে আগেও বলেছি, তিনি যেমন জিনদের প্রবলেম সলভ করতেন, সিমিলারলি মানুষদের প্রবলেম সলভ করতেন। দেখা যেত উনার বাসায় লোকজনের ভিড় লেগেই থাকতো। তো মৃত্যুর শেষ দিন পর্যন্ত উনি কাজটা করে গিয়েছেন। ইভেন উনি যখন মারা যাওয়ার 3 দিন আগে উনি বলে যান যে আমি 3 দিন পরে মারা যাব, আমাকে এভাবে শোয়াবে, আমাকে এই করবে, খুব ইনস্ট্রাকশন দিয়ে যান। এবং খুব স্ট্রংলি নসিহত করে যান তার ছেলেকে বা চাচাজানকে, বলে যান যে তুমি ব্যতীত অন্য কেউ যেন আমাকে গোসল দিতে না আসে। তো যাই হোক, 3 দিন পরে তার বাবা দাদাজান ইন্তেকাল করেন। তারপর দাদাজানের নসিহত অনুযায়ী তিনি গোসল দিতে যাবেন। ঠিক এই সময়টাতে দাদাজানের বেশ কয়েকজন মুরিদ, কয়েকজন ভক্ত যারা কিনা দাদাজানকে খুব পছন্দ করতেন, তারা খুব হন্তদন্ত হয়ে ছুটে আসে এবং তারা দাদাজানকে গোসল দেওয়ার ব্যাপারে তারা খুব ইন্টারেস্টেড হয় এবং তারা খুব কাকুতি মিনতি শুরু করে। যেহেতু দাদাজানের স্ট্রংলি একটা নিষেধ ছিল ব্যাপারটাতে যে তুমি চাচাজান বাইরে আর কেউ তাকে গোসল দিতে পারবে না, তাই তিনি তার নিষেধ করেন। কিন্তু সেই ভক্তগুলা বা মুরিদগুলো এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিল, তারা চাচাজানের পা ধরে কান্নাকাটি স্টার্ট করে যে আমাদেরকে প্লিজ নিতেই হবে, একদম হাত পা ধরে কান্নাকাটি করার মতো অবস্থা। তো চাচা বাধ্য হয়ে তাদেরকে গোসলে নেন, গোসল দেওয়াতে শরীক হন। তো চাচার মনে একটা ভয় কাজ করছিল, না জানি কি হয়ে যায়। তো গোসল দেওয়া যখন শুরু হলো, তখন দাদার ডেড বডি রিলেটেড কিছু একটা ঘটনা তারা দেখে, যারা গোসল দিতে এসেছিলেন তারা কিছু একটা দেখে, এটা দেখে তারা ভয় দৌড় দেয় এবং তারা এতটাই ভয় পেয়ে যায় যে 3 জনের একজন এরকম চিরতরে বোবা হয়ে যায়, একজন অর্ধেক প্যারালাইজড হয়ে যায় এবং একজন চিরতরে অন্ধ হয়ে যায়। তো এই ঘটনার পরে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, তারা কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, সেটা এখনো অজানা রয়ে গেছে। তো এটার পরে এরকম দাদা যখন ইন্তেকাল করেন 1984-এ, তারপরে চাচা একা হয়ে যান এবং আস্তে আস্তে চাচাও কিছুটা বয়স হতে থাকে, চাচাও আস্তে আস্তে ম্যাচিউর হতে থাকেন এবং চাচা কিছুদিন পরে ফিল করা শুরু করেন যে চাচার মধ্যে আস্তে আস্তে সেই সুপার ন্যাচারাল বা প্যারানর্মাল পাওয়ারগুলো আস্তে চাচার মধ্যে এরকম গ্রো আপ হচ্ছে, অ্যাকুমুলেট হচ্ছে। তো একদিনের কথা, তিনি এরকম মাগরিবের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নফল নামাজ আছে, আওয়াবিন নফল নামাজ পড়ছেন। তো আওয়াবিন নামাজ পড়ার সময় হঠাৎ তিনি খেয়াল করলেন ওনার কানের পাশে কে যেন এসে খুব মিষ্টি করে কথা বলছে, কিন্তু উনি ল্যাঙ্গুয়েজ ধরতে পারছেন না, অ্যাকচুয়ালি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলছেন।
উনি সালাম শেষ করেন। সালাম শেষ করে এরকম অন এয়ারে মানে বাতাস, খালি বাতাসের মধ্যে হাত চালিয়ে এরকম একজনকে ঝাপটে ধরেন। এবং যখন উনি ঝাপটে ধরেন তখন ওনার হাত মুঠি খুলে উনি দেখতে পারেন যে হাতের মধ্যে এক গাদা এরকম পিঁপড়া ভর্তি, লাল পিঁপড়া ভর্তি। তখন তিনি বুঝতে পারেন যে হি হ্যাজ গট সামথিং সুপার ন্যাচারাল উইথ হিম। আস্তে আস্তে দিন যেতে থাকে, এরকম আরো অনেক ইনসিডেন্ট উনি দেখেন এবং এই ব্যাপারগুলোতে উনি এক্সপার্টিস হয়ে যান। তো বর্তমানে আলহামদুলিল্লাহ উনি দিনে মেহনত করছেন, মানুষকে এরকম হেল্প করছেন। তো আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে যেন আরো অনেক হায়াত দারাজ করে, তাকে ভালো রাখে এবং তার দ্বারা সমস্ত মানুষ যারা আছে তাদের জন্য উনি উপকার করতে পারেন, খেদমত করতে পারেন এবং যারা প্রবলেমে পড়ে কষ্ট পাচ্ছেন তাদেরকে যেন উনি হেল্প করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা শুনলাম আমাদের জুবায়ের ভাইয়ের, প্লিজ একটু নামটা বলবেন, কোথা থেকে আপনি এসেছেন? হ্যালো লিসেনার, আমার নাম রনি মোদক, আমি এসেছি পুরান ঢাকার সূত্রাপুর থেকে। ফার্স্ট টাইম আই ওয়ান্ট টু থ্যাঙ্কস রাসেল ভাই বিকজ অফ সে আমার স্টোরিটাকে সিলেক্ট করছে। এটা আমার জীবনের আসলে একটা সত্য ঘটনা, যেটা আমার জীবনের উপর দিয়ে একটা ঝড়ের মতো চলে গেছে। তো সেই সাথে আমি থ্যাঙ্ক দিতে যাচ্ছি আমার 6 বছরের মেয়ে রিদিতা মোদক দিয়াকে এবং আমার ওয়াইফকে। দিয়া, তুমি শুনছো আমাকে? থ্যাংক ইউ। তো আমি সরাসরি আমার স্টোরিতে চলে যাচ্ছি। আমার স্টোরিটা হচ্ছে 1999 সালের, এটা জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে হবে। তখন আমি এইচএসসিতে পড়ি। আমার গ্রামের বাড়িটা হচ্ছে, আসলে গ্রামের বাড়িটা তো বলতে পারবো। হ্যাঁ, গ্রামের বাড়িটা কিন্তু আপনি না দেখে পড়লে ভালো হয় আসলে। আপনি সরাসরি ঘটনাটা আমার গ্রামের বাড়িটা হচ্ছে আপনার ধামরাইয়ের রয়্যাল, আমাদের গ্রামের নামটা। তো আমি ওইখানেই থাকতাম, মানে এইচএসসিটা ওইখান থেকে আমি কমপ্লিট করেছি। তো বেসিক্যালি আমি নর্মালি আপনার একটু চঞ্চল টাইপের ছিলাম। দেখা গেছে যে অন্যান্য ছেলেপেলেদের থেকে একটু বেশি চঞ্চল ছিলাম। তো আমার ফ্রেন্ড ছিল কয়েকজন, আমরা কয়েকজন মিলে প্রায় রাত্রেই এই শীতের মধ্যে আর কি পাখি শিকার করতে যেতাম। তো আমি লিসেনারদেরকে বলবো যে আপনারা কখনোই কাজটা করবেন না, এটা খুব খারাপ কাজ। যদিও আমরা করেছি, এটা আমাদের অন্যায় হয়েছে। তো যাই হোক, সেদিন আমরা রাত্রে সবাই মিলে প্ল্যান করি যে আমরা পাখি শিকার করতে যাব। হ্যাঁ, তো পাখি শিকার করতে যাওয়ার পর বেশ কয়েকটা পাখি পেলাম আমরা রাত্রে। তো তখন ডিসিশন নিলাম যে কার বাসায় যাবো রাত করে ডিস্টার্ব করতে, তো আমরা এইখানেই রান্না বান্না করে নিই। বাস ছুপের জোর ঝাড়া বেঁচে আমরা লাকড়ি টাকড়ি জোগাড় করে তো এখানে রান্না করার জন্য বসে গেলাম। তো হঠাৎ করে মনে করেন এদিকে রান্না বান্না চলতে চলতে প্রায় রাত 3টা বেজে গেল। তো আমরা খাওয়া দাওয়া করে যখন বাসায় মুভ করলাম, তো আমার মাথায় একটা জিনিস কাজ করলো যে আমি তো বাড়িতে বলে আসিনি, তো এখন রাত করে বাড়িতে গেলে পরে আব্বা ভীষণ বকাবকি করবে, রাগ করবে। তো আমি পায়ে ভীষণ কাদা মাটিও লেগেছিল। তো আমি চিন্তা করলাম যে আমি বাড়ির টিউবওয়েলে হাত মুখ ধুতে গেলে আব্বা হয়তো টের পেয়ে যাবে, আমাকে বকা দিবে, তার থেকে আমি পাশের বাড়িতে চলে যাই। তো পাশের বাড়িতে গেলাম, ওইখানে যে হাত পাও ধোবো। তো তার আগে আমি একটু বাথরুমটা সেরে নিতে ছিলাম। তো বাথরুম করতে যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম, আমি একটু বলতে চাচ্ছি এখানে যে আমাদের বাড়িটা একটু স্কোয়ার শেপের। তো আমাদের বাড়ির পাশে বেশ বড় টাইপের একটা পুকুর আছে। তো ওই বছর পুকুরের যে মালিক, উনি পুকুরটা পুরাটাই সেচে ফেলছিল এবং ওইখানে ধানের চাষ করেছিল। তো ওইখানে ধান গাছগুলো বেশ আমার কোমরের সমান লম্বা হয়ে গেছিল। তো আমি যখন বাথরুম করতে গেলাম, তো ওইখানে যাওয়ার পর হঠাৎ করে দেখলাম যে একটা মেয়ে লাল পাড়ের শাড়ি পরা, ঘোমটা দেওয়া, সে কাপড় ধুচ্ছে জাস্ট পুকুরের মাঝামাঝি একটা পোর্শনে। তো হঠাৎ করে আমার মনে হলো যে কি ব্যাপার, এত শীতের মধ্যে, পৌষ মাঘ মাসের মতো শীত হবে, পুকুরে পানি নেই, কার মাথা খারাপ হলো, কেই বা এখানে কাপড় দিতে আসলো। তো হঠাৎ করে আমি ভাবলাম যা খুশি হোক, আমি চলে যাই। এটা ভেবে চলে আসতেছি, তারপরেও মনে একটু কিউরিয়াসিটি হলো যে ভাবলাম যে আসলে পুকুরে তো পানি নাই, কেন এখানে এত রাত্রে কি কাপড় দিচ্ছে, এটা কি আসলে মানুষ না কোনো অন্য কিছু। তো এটা ভেবে আমি ওইখানে লাইট ধরলাম, আমার কাছে টর্চ লাইট ছিল। আমি টর্চ লাইট ধরার পর দেখলাম যে আসলে কেউই নাই, ওটা একদম ফাঁকা ব্ল্যাঙ্ক। তো এটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর আমি ভাবছি যে আসলে এটা কি দেখলাম, এটা কি আমার চোখের ভুল না আমি মনে মনে কিছু চিন্তা করতেছি। এটা ভেবে চলে আসবো, জাস্ট ওই মোমেন্টেই দেখি যে আবার সেই ঠাস ঠাস করে কাপড় ধোয়ার আওয়াজ হচ্ছে এবং সে কাপড় ধুয়ে যাচ্ছে। তো এক মোমেন্টে সে অট্ট হাসি দিতে দিতে জাস্ট ভ্যানিশ। আমি তখন টোটালি মানে স্ক্যার্ড হয়ে গেছি যে আমার চোখ দিয়ে কিছু কি দেখতেছি আমি ঠিক বুঝতেই পারছি না। দিস টাইম আমি ফলো করলাম আসলে তো জিনিসটা কি ছিল, এটা আসলে কি দেখলাম আমি, এটা কি আমার চোখের ভুল নাকি আমি মনের ভুল, আসলে কি এটা। তো এই অবস্থা চলতে চলতে হঠাৎ করে দেখি যে খুব জোরে একটা অট্টহাসির আওয়াজ, খুব জোরে।
তো এইটা দেখার পর আমি ওইখানে চোখ ফিরে তাকালাম, তাকানোর পর দেখি ওই মেয়েটা একটা থেকে প্রায় 4-5টা মেয়ে হয়ে গেছে অ্যারাউন্ড মি, আমার চারদিকে প্রায় ঘুরে দাঁড়ায় গেছে। তো এই সিন দেখার পর হঠাৎ করে একটা মেয়ে জাস্ট ফ্লাই করতে করতে আমার দিকে চলে আসলো। তো আমি লিসেনারদেরকে বলে রাখলাম যে ওইখানে তো শীত ছিল, তো যখন ওইটা আমার দিকে মুভ করে আসতেছে তো তখন আমি ফিল করলাম যে একটা গরম বাতাস, জাস্ট একটা গরম হাওয়া আমার গায়ের সাথে ধাক্কা লাগলো। ধাক্কা লাগার পর আমি ওইখান থেকে প্রায় 2-3 পা পিছিয়ে চলে আসলাম। আসার পর আমার আর তখন কোনো কিছু মনে নেই। তো প্রায় 2-3 মিনিট পর আমি নিজেকে রিয়েলাইজ করলাম যে আমি জাস্ট পুকুরের মাঝখানে চলে আসছি, মাঝখানে মানে এই পার থেকে ওই পারে চলে আসছি। তো তখন আমি ভাবলাম যে আমি তো উপরে ছিলাম, আমি তো নিচে নামিনি, তো আমি এখানে কিভাবে আসলাম? এটা দেখে তো আমার পুরা মানে ঘাম ঝরতে শুরু করে দিল, আমার গা পুরা ফুলে গেল ভয়ে। তো তখন আমি চিন্তা করলাম যে এই অবস্থায় আমাকে তো এখান থেকে বেঁচে বের হতে হবে। আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলাম, অনেক জোরে জোরে চিৎকার দিলাম, বাট আমার গলা থেকে এতটুকু সাউন্ড বের হচ্ছিল না। এই মোমেন্ট চলতে চলতে হঠাৎ করে দেখি আমার পায়ের সামনে, জাস্ট পায়ের থেকে 2-3 হাত দূরে হবে, একটা কালো রঙের বিড়াল জাস্ট ম্যাও করে আওয়াজ করে জাস্ট চলে গেল। তো এই সিনটা দেখার পর তো আমি আরো ভয় পেয়ে গেলাম, আমার শরীরে পশম এখনো দাঁড়িয়ে গেছে সব। তো এটা দেখে বিড়ালটাকে দেখলাম যে দৌড় দিয়ে চলে গেল। বিড়ালটা থেকে একটা বিরাট বড় একটা কালো রঙের মহিষের রূপ ধরলো। মহিষটা এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করছে। এই মহিষটা একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, একবার আমার দিকে আসতেছে, এইরকম মুভমেন্ট করতেছে। জাস্ট হঠাৎ করে দেখি যে মহিষটা থেকে একটা কুকুর, কুকুরের থেকে বিড়াল, এইরকম নানান রকম মানে একের পর এক সেই রূপ ধরেই যাচ্ছে। তো এই অবস্থায় আমি ভাবতেছি যে আসলে আমি এখন এখান থেকে কিভাবে মুভ করবো? আমি পা উঠায় যে 2 পা স্টেপ দিয়ে সরে যাব সেটাও পারতেছি না। জাস্ট এই মোমেন্টে ফলো করলাম যে পুরা পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেল। তো রাসেল ভাই, আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছি, আমাদের ওই গ্রামে দেখবেন যে আপনার হিন্দুদের বাচ্চা হলে তাদের যে বাচ্চাটা হয় সেটা আলাদা একটা ঘরে নেয়, যেটাকে আউজা ঘর বলে। তো ওই ঘরের বাচ্চাটা হওয়ার পর ওই ঘরটা বেসিক্যালি হয়তো গ্রামে পুড়ায় ফেলে অথবা ফেলে দেয়। তো আমি নিজেকে রিয়েলাইজ করলাম যে আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি ওই জায়গাটাতে একটা আউজা ঘরের সামনে। তো আউজা ঘরের সামনে, তো আউজা ঘরের ভিতর থেকে হঠাৎ করে দেখি যে একটা মানে মানুষের কান্নার আওয়াজ। আসলে কণ্ঠটা এরকম ছিল যে এটা কি মানুষ না কি বলবো আমি ঠিক বুঝতেছি না। এটা একটা পুরুষ এবং মহিলা জড়িত কণ্ঠে একটা কান্নার আওয়াজ, এবং কান্নার সুরটা অনেকটা এরকম ছিল, এরকম করে ঘুমড়াচ্ছিল। তো এই সিনটা দেখে আমি তো মানে ওইখানে পুরা ফ্রিজ হয়ে গেছি একদম। আমি কি বলবো, আমি কিছু বলতে পারতেছি, আমি চিৎকার করতেছি, আমার সাউন্ড বের হচ্ছে না। তো হঠাৎ করে আমি লাইটটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু আমার লাইটটা এতটাই খারাপ ছিল যে আমার লাইটটাও জ্বলতেছিল না। এই মোমেন্টে আমি ভাবতেছিলাম যে আমি কি করবো, আমি কিভাবে এখান থেকে বেঁচে বের হবো। তো উপরওয়ালা আমার হয়তো হায়ারটা বাড়ায় রাখলো, যার জন্য আমি বের হয়ে আসতে পারছি এখান থেকে। হঠাৎ করেই আমি যে জায়গাটাতে ছিলাম জাস্ট উপরে, যে বাড়িটার নিচে এই ঘটনাটা হচ্ছিল, উপরে ওই বাড়ির মহিলা হয়তো প্রাকৃতিক ডাকের কারণে উনি বাইরে আসছে। তো গ্রামের মানুষরা দেখবেন আপনার বড় বড় কুপি ইউজ করে রাসেল ভাই। তো উনি সেই কুপিটাকে নিয়ে যখন ওনার বাথরুমের সামনে রেখে বাথরুমে ঢুকছে, তো ওই কুপির আলোটা চারদিকে ছড়ায় পড়ছে। তো আমার শরীরে ওই আগুনের আলোটা জাস্ট মানে এটা অ্যাকচুয়ালি কুপি বলতে সেটা আসলে আগুনের আলোটা যখন আমার শরীরে পড়লো, তো তখন দেখলাম যে আমার চারদিকে যে পরিবেশের একদম ঠান্ডা হয়ে গেছে, এবং আমি নিজে সহ মানে ফিল করতেছি যে আমার শরীরে এখন আর কোনো ভয় নেই। তো তখন আমি অনেক জোরে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পর তখন ওই মহিলা ওইখান থেকে দৌড়ে চলে যায়, যাওয়ার পর ওনার হাজবেন্ডকে এবং আরো লোকজন যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে আসে। আসার পর তারা আমাকে বলে যে কে ওইখানে। তো তখন আমি আমার নাম বলি, আমি বললাম যে আমার নাম রনি, আমি ওই গ্রামে থাকি, ওই পাড়ায় থাকি, আমাকে একটু বাঁচান। তো তখন তারা বললো তুমি এত রাত্রে এখানে কেন আসছো? তো আমি বললাম যে আমি সব বলতেছি, আগে আমাকে উপরে ওঠান। তো তখন তারা একটা বাঁশের লাঠি দিয়ে আমাকে ওইখান থেকে উপরে ওঠায়। আমি বাঁশের লাঠিটা ধরে আস্তে আস্তে উপরে উঠি, আমার পায়ে প্রচন্ড কাদামাটি ছিল। তো উপরে ওঠার পর আমি ওনাদেরকে বলি যে আসলে এই ঘটনা হয়েছে। তো ওরা আমাকে বললো যে তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। আমাকে তারা অনেকটা এগিয়ে দিল বাসা পর্যন্ত। বাড়িতে এসে আমি জাস্ট হাত মুখ দিয়ে শুয়ে পড়লাম। তবে তারা, আমি আসার আগে তারা আমাকে একটা অ্যাডভাইস করছিল যে তুমি বাড়িতে যাওয়ার সময় তুমি জাস্ট বাড়িতে যে একটু হাত মুখ ধুয়ে একটু দায়ের আগে লবণ পুড়ে খেয়ে নিও, তাতে তোমার ভয়টা হয়তো চলে যাবে। এটা গ্রামে একটা টুটকা হিসেবে ইউজ করা হয়। তা আমি ভাবলাম যে দূর, এটা কোনো ব্যাপারই না, যেটা হয়েছে এটা হয়তো চলে গেছে, আমার সাথে কিছু হবে না। আমি জাস্ট চলে আসলাম, এসে হাত মুখ দিয়ে চুপচাপ শুয়ে রইলাম। তো এইভাবে রাসেল ভাই প্রায় 6-7 মাস চলে গেল। 6-7 মাস পর আমি ঢাকায় চলে আসি। ঢাকাতে যখন চলে আসি তখন আমি ফিল করি মানে আমি দিন দিন একদম শুকায় যাচ্ছিলাম, আমার স্বাস্থ্য খুবই অবনতি হচ্ছিল। তো এমনি নর্মালি মানুষরা আপনার মনে করেন একটা মানুষ অনেক বেশি খেতে পারে, সে হয়তো হার্ডলি
আপনার 250 গ্রামের চালের ভাত খাবে, কিন্তু আমি ওই সময় 1-1.5 কেজি চালের ভাত এক বেলায় খেয়ে ফেলতাম, এরকম একটা অবস্থা ছিল। তো আমার মা জিনিসটা ফার্স্টে ক্যাচ করলো যে কি ব্যাপার, একটা স্বাভাবিক মানুষ তো এভাবে খেতে পারে না, এটা তো স্বাভাবিক মানুষের খাবার না, কারণ 1-1.5 কেজি চালের খাবার কিন্তু অনেক বড় একটা বিষয়। তো আমি আর মাকে কিছু বলি নাই। একদিন রাত্রে শুয়ে থাকার পর ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি যে আমার জাস্ট মাথার কাছে একটা মেয়ে টোটালি উলঙ্গ অবস্থায়, তার 2 দিকে চুল ছাড়া, এবং সে আমার মুখের দিকে হাত বাড়ায় দিয়ে বলতেছে দে খাবো, এইভাবে জাস্ট বলতেছে। তো এই সিনটা দেখার পর, এবং তার মানে ফেসটা এত বিকৃত ছিল আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না, এবং এটার কোনো ডিসক্রিপশন আমার কাছে নাই। তো ওই সিনটা দেখার পর আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে যাই। উঠার পর আমি আমার মাকে ডাকার চেষ্টা করি, কিংবা আমি বসে মানে ভয়ে খুব ফ্রিজ হয়ে থাকি ওইখানে। তো এইভাবে কয়েকদিন পার হয়, আমি প্রায় রাত্রে এই স্বপ্নটা দেখতে থাকি। তো একদিন রাত্রে আমি এই স্বপ্ন দেখার পর বাথরুমে যাই। বাথরুমে যাওয়ার পর আমাদের যে বাসাটা ভাড়া ছিল, এই বাসাটার পাশে আপনার টয়লেটের পাশে একটা ছোট্ট একটা ড্রেনের মতো ছিল, তো ওইটা বৃষ্টির পানি যেত। তো আমরা রাত্রেবেলা ওইখানে বাথরুমে যাওয়ার জন্য এখানে যেতাম। তো আমি যখন প্রস্রাব করতে বসে এখানে খেয়াল করে দেখি যে একটা গলা কাটা মাথা জাস্ট আমার ওই সামনে দিয়ে ভেসে আসতেছে, এসে আমার দিকে তাকায় হাসি দিচ্ছে। এই সিন দেওয়ার পরে দেখার পরে আমি প্রায় ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। তো আমার মা জিনিসটা আমাকে মানে প্রায় ঘন্টা 2 পরে পায় ওইখানে অজ্ঞান অবস্থায়। তো ওইখান থেকে আমাকে ঘরে নিয়ে এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছে তোমার, সবকিছু জিজ্ঞেস করার পর আমি মাকে বলি যে মা এই ব্যাপার, এতদিন আগে এই ঘটনা হয়েছিল, এটার পরের থেকে আমার সাথে এই ঘটনা র্যান্ডমলি চলে যাচ্ছে। তো আমার মা এই ঘটনা শোনার পর আমাকে নিয়ে আমাদের গ্রামেরই এক মানে ফকিরের কাছে নিয়ে যায়। উনি খুব ওইখানকার মানে স্থানীয়ভাবে খুব নাম ডাক আছে ওনার কাছে যাওয়ার পর উনি আমাকে দেখে আমার চোখের মধ্যে বলে যে তুমি লড়বা না, তোমার চোখে জাস্ট আমি একটা পাতাল ছোঁয়া দিব, যদি তোমার ভিতরে কোনো ভয় থাকে ভয়টা তোমার চোখে ধরা পড়বে। বিশেষ করে রাসেল ভাই যখন উনি আমাকে ওই চোখের মধ্যে পাতাটা ছোঁয়া দেয়, জাস্ট ওই মোমেন্টে আমার চোখ দুটো একদম লাল টকটক হয়ে যায়, মনে হচ্ছে যে এই মাত্র আমাকে মানে রক্ত বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা চোখ থেকে। তো তখন উনি বলে যে আসলে তুমি তো অনেক ভয় পাইছো এবং এটা তোমার ভিতরেই অবস্থান করতেছে, তো তুমি এক কাজ করো, তোমাকে এটা নিয়ে একটা মানে ভূত ঝাড়ার যে আসর যেটাকে বলে, যে ওইরকম একটা আসর দিতে হবে, বৈঠক দিতে হবে, ওইটা দিলে পরে তোমার এটা আমি দূর করে দিতে পারবো ইনশাল্লাহ। তো তখন উনি আমাকে নিয়ে ওইখানে বৈঠক করে বসার পর ওইখানে আমি না, আমার সহ আরো মনে করেন প্রায় 150 মানুষ ছিল উপস্থিত ওই ঘটনায়। তো উনি আমাকে বসানোর পরে আমার হাত বেঁধে দিয়ে বলে যে তোমার উপরে অনেক রকম প্রেশার আসবে, অনেক কিছু হবে, তুমি ভয় পাবা না, তুমি কিচ্ছু করবে না, তুমি জাস্ট বসে থাকবা এবং আমি তোমাকে যা যা জিজ্ঞেস করবো তুমি উত্তর দিবা। তা আমি বসে আছি এইরকম বসে থাকতে থাকতে প্রায় আধা ঘন্টা চলে গেল। আমি ভাবতেছি কি রে বাবা, কিছুই তো হচ্ছে না, আসলে এটা মনে হয় ফেক, তো আমি আর থাকবো না। এটা ভাবতে প্রায় কিছুক্ষণ পর আমি ফিল করলাম যে আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে আসতেছে, আমার চোখটা বন্ধ হয়ে আসতেছে এবং আমার ঘাড়ের উপরে কি যেন একটা ভর করতেছে, এরকম একটা মানে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আমার উপরে আসতেছে, এরকম আমি একটা ফিল করতেছি। করতে হঠাৎ করে আমি সেন্সলেস। এরপরে আমার আর কিছু মনে নেই, কিন্তু আমার সাথে যেগুলা হয়েছিল মানে ওই ঝাড়ফুঁক যেটাকে বলে, ফকির আমাকে জিজ্ঞেস করেছিল কোত্থেকে কি হয়েছে এবং কিভাবে আমাকে ধরছে, হ্যাঁ, তারপরে এটা কি কোত্থেকে আসছে, কিভাবে যাবে, যেটা আর কি ঝাড়ফুঁকের যে পরিবেশটা থাকে, যেটা করে ফুঁকে যায়, এটা যারা দেখছেন তারা বলতে পারবেন। তো তখন উনি এইরকম ঝাড়ফুঁক করে আমাকে ওটা থেকে রিলিজ করে, এবং ওটা যখন চলে যায়, নর্মালি কিন্তু আপনার কিছু যাওয়ার সময় ওটা কোনো স্মৃতি রেখে যায় যে কিভাবে যাচ্ছে শরীর থেকে। তো ওইটা নাকি জিজ্ঞেস করছিল যে তুমি কিভাবে যাবা, তো তখন আমি নাকি নিজের মুখে বলছিলাম, এবং আমার ভয়েসটা ছিল পুরুষ এবং মহিলা জড়িত কণ্ঠে একটা আওয়াজ। তখন আমি বলছিলাম যে আমি ওই পানির কলসটা কামড় দিয়ে নিয়ে যাবো। তো এমনি কিন্তু ভাই রাসেল ভাই যে পানির কলস হাতে করে উঠাইতে অনেক কষ্ট, আমি কামড় দিয়ে নিয়ে প্রায় 10 হাতের মতো সামনে দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যাই। এটাই ছিল ঘটনা, এবং এরপরে আমি সুস্থ হয়ে যাই রাসেল ভাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটা ছোট্ট ব্রেক, কিছু ঘটনা সেই ঘটনাগুলো জানতে। চলুন। Hello listeners, this is Zubair from Siddheshwari. Thanks for giving me the floor again. Well, sorry. আমি এখন যার ঘটনা বলবো তিনি ছিলেন আমাদের বাসার একজন দারোয়ান, সিকিউরিটি গার্ড। তো ওনার নাম ছিল আব্দুল খালেক এবং হি ওয়াজ ফ্রম বরিশাল। তো আমরা নর্মালি তাকে খালেক মামু নামে জানতাম, বা আমাদের যারা মামারা ছিলেন তাকে খালেক ভাই বলে ডাকতেন। তো উনি বেসিক্যালি হি ওয়াজ মাইজ ভান্ডারির মুরিদ, ফলো করতেন পেশা এবং মানে মুরিদ ছিলেন। এনিওয়ে ওনার একটা ডেসক্রিপশন দিচ্ছি।
ওনার সাথে ল্যাম্ব অফ গডের মার্ক মর্টনের হুবহু মিল ছিল। ল্যাম্ব অফ গডের মার্ক মর্টনের যেরকম হেয়ার স্টাইল এবং বিয়ার্ড যেমন ছিল, ওনারও সেম, কিন্তু উনি ছিলেন, খালেক মাহমুদ ছিলেন কালো, আর মার্ক মর্টন ছিল ফর্সা, আর খালেক মাহমুদ দাড়িগুলো ছিল সাদা, হি ওয়াজ একটু ব্লন্ড টাইপ। এনিওয়ে, তো উনি সারাদিন এরকম তার ডিউটি পালন করতেন। ডিউটি পালন করার পরে ওনার মধ্যে যে স্পেশাল কিছু আছে সেটা আমরা কখনোই জানতাম না। আমরা অ্যাজ ইউজুয়াল তাকে আমাদের নর্মাল মুরব্বী হিসেবে তাকে আমরা এরকম সম্মান করতাম, তিনি আমাদের খুব আদর করতেন। তো ওনাকে মাঝে মাঝে প্রায় আমরা ছাদে দেখতাম। উনি বেসিক্যালি ম্যাক্সিমাম সময় ছাদেই থাকতেন, ছাদে একটা রুম ছিল, আলাদা করে দেওয়া হয়েছিল ওনাকে। তো ওই ছাদের মধ্যে ওনাকে আমরা প্রায় দেখতাম যে শুধুমাত্র একটা গামছা পেঁচিয়ে, কোমরের মধ্যে লুঙ্গির মতো করে পেঁচিয়ে উনি হাঁটাচলা করতেন। ওনার বড় বড় বেশ চুল ছিল, বাবি চুল ছিল, এবং বড় বড় ধাইও ছিল, কালো কুচকুচে কালো দেখতে, চলাফেরা করতেন। তো আমরা এটাকে খুব নর্মাল মনে করতাম। তো এভাবে বেশ কিছুদিন যায়, অনেকদিন যেতে থাকে। তো ইন দ্য মিন টাইম ওনার এক ভাতিজা গ্রাম থেকে আসে ওনার সাথে থাকার জন্য। তো তারপর বেশ কিছুদিন ধরে তার ভাতিজা থাকে। একদিন রাতে অলমোস্ট তখন রাত 1:30 কি 1:45 বাজে, তো হঠাৎ করে তার ভাতিজার এসছিল তার নেফিউ, যে ওর ঘুম ভেঙে যায়, টয়লেটে যাবে। তো যখন সে টয়লেটে যাওয়ার জন্য উঠেছে, তখন হঠাৎ করে সে দেখে যে খালেক মামু, খালেক ভাই, উনি এরকম জিকির করছেন খালি গায়ে বসে বসে, শুধু একটা গামছা পেঁচানো অবস্থায়, এবং উনার চারপাশে আগুন জ্বলছে, এবং খালেক মামু উনি শূন্যে ভাসছেন, as if he is sitting in a circle of fire and he is in the air। এবং উনার বিশাল বড় বড় চুল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উনি জিকির করছেন, এবং গগন বিদারী জিকিরের আওয়াজ। এটা দেখে তার ভাতিজা এটা নিতে পারলো না, and he got shocked। তো অনেকক্ষণ ধরে তার চাচার এরকম অ্যাক্টিভিটি দেখতে 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 এক পর্যায়ে সে ডিসিশন নিল চাচাকে থামানো দরকার। সে চাচা ভালো মনে করি সে থামাতে গিয়েছিল। তো যখন সে তার চাচার গায়ে হাত দিয়ে বলল, চাচা কি হয়েছে, ঠিক এভাবে বলল, চাচা কি হয়েছে, তখন খালেক মামু ঘুরে তাকে এমন জোরে একটা চড় মারলেন, ডেডলি স্ল্যাপ। চটটা খেয়ে তার চেহারা ঘুরে গেল, এবং ঘুরে ডান দিকে এরকম স্টাক হয়ে গেল, এবং তার গালের মধ্যে 3টা আঙ্গুলের ছাপ পড়ে গেল। তো বিশাল মোটা মোটা 3টা আঙ্গুলের ছাপ পড়ে গেল, এবং তার ঘাটটা এবং প্রায় অলমোস্ট 1 বছরের মতো এরকম বাঁকানো অবস্থায় ছিল। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়, কিন্তু কেউই এটার কোনো সমাধান দিতে পারে না। এক পর্যায়ে নিরুপায় হয়ে সে তার চাচার কাছে, তার ফ্যামিলি মেম্বাররা তাকে আবার করে এবং কথা বলে যে তাকে ভালো করে দেওয়ার জন্য। তারপরে উনি ওনার রিচুয়াল অনুযায়ী উনি এরকম জিনকে নামান বা সুপার ন্যাচারাল কিছু একটা করে। তারপরে তাকে প্রশ্ন করা হয় যে এরকম কেন করলে। তো খালেক মামুর ভয়েসের মধ্যে এরকম মনে হচ্ছিল, ওনার ভয়েসটা ছিল এরকম, 3-4টা মানুষ যখন একসাথে ডিস্টরশন নোটে যখন কথা বলে, হেভি মেটাল ভোকাল যেভাবে গান গায়, স্ক্রিম আউট করে, সেভাবে কথা বলছিল এরকম যে ও আমার গায়ে হাত দিয়েছিল কেন, ভাষ্য ছিল কিছু এরকম, তাই আমি ওকে একটা চড় দিয়েছি শাস্তি স্বরূপ। এখন তাকে অনেক বিবেচ করা হলো যে ঠিক আছে, সে তো ভুল করেছে, তাকে আপনি ক্ষমা করে দিন এবং তাকে ভালো করে দিন। তারপর ও অনেক কথাবার্তা বলে, তারপর তো অনেক বার্গিন হয় তার সাথে। বার্গিন করার পর ফাইনালি একটা পর্যায়ে সে কিছু মুরগি, তারপর কিছু ফল, আরো কিছুর বিনিময়ে সে তাকে ভালো করে দেওয়ার জন্য এরকম প্রতিশ্রুতি দেয়। তারপর এরকম ওই জিনিসটা আবার তাকে খালেক মামুর ভর করে, তো তাকে হালকা করে এবার বাম দিকের গালে একটা চড় দেয়, অপোজিট সাইডে একটা চড় দেয়, এবং অপোজিট সাইডে চড়টা খাবার পর সে আবার এরকম নর্মাল হয়ে যায়, এবং সে আস্তে আস্তে ভালো হয়ে যায়। এবং তার কিছুদিন পর সে আস্তে আস্তে ইমপ্রুভ করা শুরু করে, এবং alhamdulillah he is still alive there. Thank you very much. You're most welcome আমাদের ছোট্ট ভাই for giving me the chance once again. All listeners, assalamu alaikum wa rahmatullah. This is Zubair from Siddheshwari. Well, আমি এখন যে ইনসিডেন্টটা আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে 2004-এ। তখন আমরা সবাই স্টুডেন্ট ছিলাম। তো ঘটনা আমার এবং আরো 2টা ফ্রেন্ডকে নিয়ে, এবং অবভিয়াসলি সেটা টিপিক্যাল আজিমপুর গ্রেভিয়ার্ডের। আমার সাথে ছিল তৌসিফ আর নাজিমউদ্দিন। তো তৌসিফ এখন ইউকেতে, আর নাজিমউদ্দিন এখন অস্ট্রেলিয়াতে আছে। তো লাস্ট এপিসোডের আজিমপুরের ঘটনাটা টেলিকাস্ট হওয়ার পরে তাদের অনুমতি সাপেক্ষে আমি এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। ওকে,
তো 2004 এর ঘটনা এটা। সবে মেরাজের রাতে 26শে রজবের রাতে গিয়েছিলাম আমরা আজিমপুর কবরস্থানে। তখন রাত 12:30 কি 1:45 বাজে। তো 3 বন্ধু মিলে গিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমাদের নিয়ত ছিল আমরা কবরস্থান জিয়ারত করব। তো ওই সময়টাতে কবরস্থান ফাঁকা, আর লাইটিংও তেমন একটা ভালো ছিল না, অন্ধকার, প্রায় অন্ধকার বলা যেতে পারে। তো আমরা আমাদের আত্মীয়দের কবর জিয়ারত করছি। আমি, নাজিমউদ্দিন, তৌসিফ, আমরা সুন্দর মতো কবর জিয়ারত করছি, দোয়া পড়ছি, শুরু করছি। তো আমি এরকম আমার নানার কবরের সামনে বসে দোয়া করছি, 3 জন মিলে দোয়া কোরআন শরীফ পড়ছি। কবর জিয়ারত করতে হলে যা যা দোয়া পড়া দরকার সেগুলো করছি। হঠাৎ করে দেখি আমাদের ডান দিকে অথবা বাম দিকে, আমার শোর মনে পড়ছে না ঠিক এক্স্যাক্টলি, 150-200 ফিট দূরে একটা লাইটনিং বল বা একটা লাইট রাউন্ড শেপের, এটা খুব ফ্রিকোয়েন্টলি মুভ করছে পেন্টাগন প্যাথওয়েতে। অর্থাৎ একটা পেন্টাগনের যেমন 5টা এন্ড থাকে, তো আমাদের পাশে আমরা দেখছি 200 ফুট দূর থেকে দেখছি আমরা এটা লাইট খুব ফ্রিকোয়েন্টলি মুভ করে একটা পেন্টাগনের শেপ ধারণ করছে। এবং ইট ওয়াজ ভেরি ব্রাইট, ভেরি লুমিনাস এবং ভেরি লাইটনিং। তো কিছুক্ষণ পরপর যেমন বিয়ে বাড়িতে যেমন এরকম লাইট যেমন জ্বলে নিভে এরকম যে বিপ করে, ব্লিঙ্ক করে, ঠিক সেভাবে জিনিসটা কিছুক্ষণ পর ব্লিঙ্ক করছিল। এবং ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে সেই পেন্টাগন লাইটের শেপটা, অর্থাৎ পেন্টাগন লাইটটা আমাদের গায়ের উপর পড়ছে এবং আমরা এটা শ্যাডোটা দেখতে পাচ্ছিলাম, ছায়া দেখতে পাচ্ছিলাম। তো এরকম 5 সেকেন্ড 6 সেকেন্ড হয়তো লাইট জ্বলে আবার নিভে যাচ্ছে। এভাবে আমরা একটা পাত্তা দিলাম না। তো একে একে আমি, নাজিমউদ্দিন এবং তৌসিফ আমরা সবাই এটা দেখি থ্রু আউট দ্য জিয়ারত সেশন। তো যাই হোক, আমরা এটা দেখে কোনো পাত্তা দিচ্ছিলাম না, আমরা জাস্ট দেখেছি, ব্যাস এই পর্যন্ত। আমরা কিছুটা একটা হতভম্ব হয়ে গিয়েছিলাম। এনিওয়ে, তো আমরা জিয়ারত শেষ করলাম সুন্দর মতো। জিয়ারত শেষ করে ফিরছি। তো ফেরার পথে সেই জানাজা ঘরের সামনে হাঁটছিলাম। তো যেহেতু ওই সময়টা পুরো ফাঁকা ছিল, কোন লোকজন ছিল না, তো আমরা দেখতে পাচ্ছিলাম সামনে কেউ নেই। যখনই জানাজা ঘরের সামনে গেলাম, হঠাৎ করে একটা 8.5 ফিট লম্বা একটা ফিগার আমাদের সামনে এসে হঠাৎ করে হাজির হলো, পাফ। দ্যাট ওয়াজ ভেরি ভেরি স্কেরি টু লুক অ্যাট দ্যাট। এটার ডেসক্রিপশনটা অ্যাকচুয়ালি লাইক সিমিলার টু ক্রিস অ্যাডলার, ল্যাম্ব অফ গড। আই এম ভেরি সরি, বাট ইট ওয়াজ লাইক ল্যাম্ব অফ গডের ক্রিস অ্যাডলারের মতো, বাট ব্ল্যাক ভার্সন। ক্রিস অ্যাডলার ছিল ফর্সা, আর এই পাবলিকটা ছিল, যাই ছিল, ইট ওয়াজ ব্ল্যাক। 8.5 ফুট লম্বা। এবং ডিফারেন্টটা হচ্ছে ক্রিস অ্যাডলারের সাথে এতটুকু ডিফারেন্ট ছিল, তার সামনে ছিল টাক, অর্থাৎ মাথার সামনে চুল ছিল না, পিছনে এরকম সাদা বড় বড় চুল, জট লাগানো, এবং মুখে সাদা কালো দাড়ি, কাঁচা পাকা দাড়ি, বড় বড় দাড়ি, এবং খালি গায়ে। এবং তার পরনের কাপড়েরটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ লাইক একটা সবুজ কাপড় দিয়ে লুঙ্গির মতো পেঁচিয়ে, বাকি যে এক্সট্রা কাপড় যেটুকু ছিল সেটা দিয়ে সে কোনো রকম তার বুকটা ঢেকে রেখেছে, কুচকুচে গেল। হাতে ভর্তি চুড়ি, ওই প্যান্ট সামথিং কিছু একটা হতে পারে। এবং আঙ্গুলে 10টা আঙ্গুলে দেখলাম কম করে হলো 20টা আংটি হবে, চকচক করছে, খালি পা, উস্কো চেহারা, এবং কপালে কিছুটা চামড়ায় কোচকানো। তো আমি ছিলাম ডান দিকে, তৌসিফ ছিল মাঝখানে এবং নাজিমউদ্দিন ছিল বাম দিকে। তো তৌসিফ একটু কালো, তো ওর কমপ্লেক্সনের সাথে আমাদের সেই পাবলিকের ওই জিনিসটার কমপ্লেক্সন অলমোস্ট কাছাকাছি ছিল। তো তৌসিফকে সে অ্যাপ্রোচ করে একটা হেভি মেটাল ডিস্টরশন ভয়েসে বলল, দে, হাত বাড়িয়ে বলল, দে, লাইক দিস। আই স্টিল হিয়ার দ্য সাউন্ড। আমি এখন কানে শুনি সেই শব্দটা, স্ক্রিনটা শুনি। তো আমরা 2-3 সেকেন্ড, মাইক্রোসেকেন্ড, ন্যানো সেকেন্ডের জন্য আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম যে অ্যাকচুয়ালি হোয়াট শুড উই ডু নাও। আমাদের ইনস্টিংক্ট কাজ করছিল না, আমাদের রিপালশন কাজ করছিল না ঠিক মতো। তো কিছু বুঝে ওঠার আগে আমরা দিলাম দৌড়, যাকে বলে 100 মিটার স্প্রিন্ট, রান ফর ইয়োর লাইফ, সিমিলার টু আয়রন মেইডেনের রান টু দ্য হিলস, রান ফর ইয়োর লাইফ অবস্থা। বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ রান টু দ্য গেট, রান ফর ইয়োর লাইফ অবস্থা ছিল। স্যান্ডেল ট্যান্ডেল খুলে, এক পায়ে স্যান্ডেল আছে, এক পায়ে স্যান্ডেল নেই, আমরা 3 জন জান প্রাণ নিয়ে দৌড়, ভয়াবহ দৌড়, ড্যাশ যাকে বলে। আমরা দৌড়াচ্ছি, প্রাণপণ দৌড়াচ্ছি। তো আজিমপুর ওই জানাজা ঘর থেকে আজিমপুরের অজুখানাটা আগ পর্যন্ত বেশ একটা দূর না, লাইক
অ্যাপ্রক্সিমেটলি 120 ফিটের মতো 120 ফিটের মতো দূরত্ব হবে। 3টা লাইট শেড আছে। আমরা গেট দেখতে পাচ্ছি কিন্তু আমরা দৌড়াতে পারছি না। এবং সবচেয়ে স্পুকি জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা খেয়াল করলাম যে আমাদের এমন ফিলিং হচ্ছিল যে উই আর লাইক রানিং এগেইনস্ট আ প্রসেশন অফ 1000 পিপল। অর্থাৎ 1000 বা 1500 জন মানুষ যদি আপনার দিকে মিছিল করে হেঁটে আসে, তাদের এগেইনস্টে, তাদের বিপরীত মুখে যদি আপনি দৌড়াতে গেলে আপনার যেমন কষ্ট হওয়া উচিত, কষ্ট হবে আর কি, উই ওয়ার হ্যাভিং দ্য সেম ফিলিং। আমরা কোনোভাবেই সেই 100 ফিটের স্পেসটা কভার করতে পারছিলাম না। মানে আমাদের ব্যাপার মনে হচ্ছিল আমরা শুধু এরকম আশপাশে যে গুঞ্জনের আওয়াজ হচ্ছিলাম এবং এরকম কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে। আমরা কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে। উই আর নট ওয়াচিং এনিওয়ান ওভার দেয়ার, বাট উই আর লিসেনিং টু সাম awkward and weird noises, conversations, এবং ল্যাঙ্গুয়েজটা ওয়াজ টোটালি এরকম অবিশ্বাস্য রকমের আউটকমিক ল্যাঙ্গুয়েজ ছিল। এনিওয়ে, তো যাচ্ছি এবং আমরা তাদের ইভেন তাদের ব্রিদিং এর যে গরম বাতাসটা সেটা আমাদের গায়ে লাগছে এবং আমরা ঘেমে নিয়ে একাকার। 3 জনের অবস্থা ভয়াবহ রকমের বাজে অবস্থা ছিল। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে দৌড়াতে আমরা এরকম গেট পর্যন্ত যাই এবং গেট পর্যন্ত দিয়ে পিছনে তাকিয়ে দেখি যে কিছু নেই, এভরিথিং ইজ এমটি আউট দেয়ার। এবং সবচেয়ে ভয়াবহ জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে আমরা ঘড়িতে তাকিয়ে দেখি আমরা ওই জানাজা ঘর থেকে মেইন গেট পর্যন্ত আসতে আমাদের 35 মিনিট লেগেছে। It took 35 minutes to run for your life. Can you imagine? I don't really think so. তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ বাসায় ফিরলাম। তো ফিরত আসার পরে আমার সেই চাচার কথা বলেছিলাম, ওনাকে ডাকা হলো। তো উনি আমাকে এরকম ঝেড়ে দিলেন। তো রাত যেহেতু হয়ে গেছে, সবাই মেরাজের রাত, তো ফজরের নামাজের সময় যখন আমি নামাজ পড়তে বেরোবো, এখানে আমার একটু বাসার ডেসক্রিপশন দেওয়া দরকার। আমাদের বাসায় যে মেইন গেট, যেটা কলাপসেবল গেট, এরকম পার্ট দিয়ে লাগানো, ঝালাই করে দেওয়া, এবং জানলাগুলো তো স্ট্রংলি লাগানো হয়েছে। এখানে কোনো অ্যানিমাল ঢোকার বিন্দু মাত্র চান্স নেই। I don't know what happened. ফজরের নামাজ পড়তে যখনই বেরোলাম তখন দেখি আমাদের জানালার, রাস্তার যে জানালা, যেটা মানে বিল্ডিং এর জানালা দিয়ে 3টা কালো বিড়াল আমাকে থেকে দৌড়ে পালালো। And I really don't know where they came from and where are they going. তো এরকম একটা অকওয়ার্ড ফিলিং কাজ করে তাকে দেখে, বাট আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়াজ কুল। তারপরে এরকম খোঁজ নিয়ে দেখি যে নাজিমুদ্দিন এবং তসিফ, তাদেরকেও ফোন করি, তাদেরকে এরকম দোয়া করে ফুটু দেওয়া হয়, আর আলহামদুলিল্লাহ দে ওয়ার ফাইন। বাট সবচেয়ে ডের এন্ডে যেটা হয়, তারাও ফজরের সময় প্রত্যেকের বাসায় 3টা করে কালো বিড়াল তাদেরকে ক্রস করতে দেখে। তো আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়াজ কুল and we are still alive. Thank you very much. You're most welcome. আমরা শুনছিলাম জুবাইরের আরো একটা ঘটনা, এবং সেই সাথে জানিয়ে দিই ঘড়িতে সময় রাত 1:16। আমি রাসেল আছির সাথে চলছে ভূত এফএম হাউন্টেড বাই এয়ারটেল। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Voot FM haunted by Airtel. আমি তামান্না সিদ্দিকী, রাজশাহী ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল এর স্টুডেন্ট। আজকে আমি আমার একটা বান্ধবীর ঘটনা শেয়ার করতে চাই। ও বর্তমানে বাংলাদেশে থাকে না, নিউজিল্যান্ডে থাকে। তো আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। ঘটনাটা 2007-এর। তখন আমরা অনেক ছোট, স্কুলে পড়ি। মাই ফ্রেন্ড ওয়াজ লাইক, শি ওয়াজ ভেরি গুড লুকিং। সো ওকে বিভিন্ন আননোন নাম্বার থেকে অনেক ছেলের ওকে ফোন করতো আর কথাবার্তা বলতো ছেলের ওকে, এবং সে রেসপন্সও করতো। সো ওকে তন্ময় নামের একটা ছেলে ফোন করে ওর সাথে বেশ ভালো ফ্রেন্ডশিপ হয় আর কি। উইদিন 2 days or weeks এর মধ্যে তন্ময়ের সাথে তোর খুবই কন্টিনিউয়াল একটা রিলেশনশিপ সে মেনটেন করছিল এবং তার সাথে খুব ভালো ফ্রেন্ডশিপও তার গড়ে ওঠে। তো একদিন তারা মিট করে অ্যান্ড অবভিয়াসলি তন্ময় ওয়াজ অলসো গুড লুকিং। এভাবে তারা প্রায় দেখা সাক্ষাৎ করতো, প্রায় ওরা একসাথে ওদেরকে দেখা যেত আর কি। আমার ফ্রেন্ড একদিন আমাকে বলে যে সে নাকি তন্ময়ের হাতটা ধরছে, বাট তন্ময়ের হাতটা নাকি প্রচন্ড গরম ছিল।
এবং তার বডি টেম্পারেচারটা এত বেশি ছিল যে একটা নর্মাল মানুষের বডি টেম্পারেচার এরকম হয় না। মানুষের জ্বর হলেও সাধারণত বডি টেম্পারেচারটা এতটা থাকে না। দেন আমি মাঝে মাঝে ওর মুখে শুনতাম যে তন্ময় নাকি এমন এমন কথা বলতো, এমন এমন মানে ভবিষ্যৎবাণী করতো যেগুলা সত্যি সত্যি ঘটতো বা মিলে যেত বা এরকম সিমিলারিটি থাকতো। তন্ময় ছিল, আমি নিজেও দেখছি যে তন্ময় ছিল স্বাভাবিক মানুষের থেকে অনেকটাই লম্বা। আমি নিজের চোখেই তন্ময়কে অনেকবার দেখছি। তো যেদিন ঘটনাটা ঘটে, যেটা আসল ঘটনা, সেদিন তন্ময় আমার ফ্রেন্ডকে ডিনারের জন্য ইনভাইটেশন পাঠায়। তো ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে আমার ফ্রেন্ড। তো যথারীতি তন্ময় বাইক নিয়ে হাজির হয় এবং ওরা রওনা দেয় এবং আমি ওদেরকে ফ্রি অফ করি। ওরা যে ডিনারে যায় আমার সামনে ওরা যায়। তো যে রেস্টুরেন্টে ওদের ডিনার করার কথা ছিল সেটা ছিল বেশ দূরে, মানে ওদের বাসা থেকে 40 to 45 মিনিটের দূরত্বে, বেশ খানিকটা পথ। যাওয়ার পথে একটা গ্রেভইয়ার্ড পড়তো, একটা কবরস্থান, আমি জায়গাটার নাম বলবো না। শুনছি যে এই গ্রেভইয়ার্ডটা অনেক হন্টেড এবং এখানে অনেক কিছু মানে খারাপ কিছু ঘটেছে এর আগে, এরকম প্রায় শোনা যেত আর কি। তো আমরা পারতপক্ষে এটা অ্যাভয়েড করতাম। আমরা অনেক আগে থেকে গ্রেভইয়ার্ডটা চিনতাম। ওয়েল, ঘটনার যেদিন ঘটলো, মানে ওরা যখন যাচ্ছে বাইক নিয়ে, ঠিক গ্রেভইয়ার্ডটার সামনে এসে হঠাৎ বাইকটা স্টপ হয়ে যায়, মানে কিছু একটা ট্রাবল হয় এবং বাইকটা স্টার্ট নিতে চায় না। তন্ময় অনেক চেষ্টা করে বাইকটা স্টার্ট করার, বাট কোনোভাবে স্টার্ট হতে চায় না। তো আমার ফ্রেন্ডও খুব টেনসড হয়ে যায় যে কি ব্যাপারটা, কি হঠাৎ এইরকম একটা জায়গায় এসে বাইকটা এরকম হলো কেন। ও মানে বুঝতে পারে না, হঠাৎ ও অনেক ভয় পেয়ে যায়। তো ওরা দুজনই বাইক থেকে নেমে দেন ওরা এদিক ওদিক ফোন করে, স্পেশালি তন্ময় বেশ কিছু নাম্বার ডায়াল করে এবং বলে ওর বন্ধুদেরকেও ফোন করছে যারা হি ইজ আস্কিং ফর হেল্প, এবং ফোন টোন করে বন্ধুদেরকে বলে যে এখানে আয়, আমরা প্রবলেমে আছি। তো আমার ফ্রেন্ড অনেক ভয় পেয়ে যায়। লাইক তখন প্রায় রাত 8:30 8টা মতো বাজে। তো রাস্তায় একটা মানুষ ছিল না, একটা কুকুর বিড়ালও ইভেন্ট ছিল না, এতটাই ফাঁকা। ওখানে সাধারণত সন্ধ্যা 7টার পর কোনো মানুষ ওদিক দিয়ে চলাচল কম করতো, বড় কোনো গাড়ি বা বাইক যেত, যতদূর আমি জানি। তো এখানে ওভাবে দাঁড়ায় থেকে আমার ফ্রেন্ড কিছুটা ভয় পেয়ে যায়। তখন ও একটা মেন্টাল সাপোর্টের জন্য তন্ময়ের কাছে যায়, মানে ওর মুখ থেকে আমি শুনেছি তন্ময়ের কাছে যায় এবং তন্ময়ের হাতটা ধরার চেষ্টা করে, কিন্তু ও লক্ষ্য করে যে হাতটা এতটাই গরম ছিল যে মনে হচ্ছে যে সে আগুনের ভিতর হাত দিয়েছে। ও এটাকে মানে টলারেট করতে পারে না। সঙ্গে সঙ্গে সে হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, বাট তন্ময়ের হাতটা কেমন জানি শক্ত করে ধরে ফেলে। তখন কিছুতে সে হাতটা ছাড়াতে পারে না। আমার ফ্রেন্ড তাকে বলে যে তুমি করছোটা কি? তখন তন্ময়ের ভয়েসটা তখন তন্ময়ের মতো ছিল না, একটু মোটা হয়ে যায়, একটু চেঞ্জ। সে আমার ফ্রেন্ডকে বলে যে যা করার তাই করছি। আমার ফ্রেন্ড একটু ভয় পেয়ে যায় এবং তার মুখের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে যায়। যে ফেসটা সে দেখে সেটা আসলে আদৌ তন্ময় ছিল না। চেহারাটা কেমন জানি বিকৃত হয়ে গেছে এবং তার চোখে কোনো অস্তিত্ব ছিল না। আই মিন তার ভাষ্য মতে কোনো মুখমণ্ডলে কোনো চোখ ছিল না। সমস্ত শরীর ছিল বেশ বেশ ঘন লোম এবং দাঁতগুলো কেমন অস্বাভাবিক রকম বড়। সে প্রচন্ড চিৎকার করার চেষ্টা করে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বের হয় না। এবং যে ছেলেটা বা যে জিনিসটা তার হাতটা ধরেছিল, মানে তার গায়ে ছিল অসম্ভব রকম শক্তি এবং কোনোভাবে আমার ফ্রেন্ড তার হাত থেকে নিজে হাত ছাড়াতে পারছিল না, বরং সে আমার বান্ধবীকে টেনে কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একরকম মাটিতে ছাত্রাতেই তাকে কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা নিয়ে যাচ্ছিল। আমার ফ্রেন্ডের ভাষা মতে তার এইটুকুনি মনে আছে, তারপরে নাকি সে সেন্সলেস হয়ে যায়। পরে সকালবেলা তাকে বাসায় নিয়ে আসা হয় বা এরকম আমি যতদূর শুনেছি আঙ্কেল আন্টির কাছে যে সে নাকি তার বাসার সামনের রাস্তায় রাত 1টার দিকে হামাগুড়ি দিচ্ছিল। মানে আমার বান্ধবী তার নিজের বাসার সামনের যে রাস্তায় ওখানে রাত 1টার দিকে হামাগুড়ি দিচ্ছিল। তারপরে তাকে বাসায় নিয়ে আসা হয়, তারপর থেকে নাকি তার সেন্স নাই। তারপরে যখন তার সেন্স আসে আমি তো নিজেই দেখেছি ও তন্ময়ের সাথে যায়। তারপরে আমাদের সবাইকে বিষয়টা সে খুলে বলে আর কি। পরে পুলিশকে ইনভলভ করা হয়, ইভেন পুলিশ এটা নিয়ে অনেক ইনভেস্টিগেটও করে, বাট আদৌ তন্ময় নামের কোনো ছেলের এক্সিস্টেন্স পাওয়া যায়নি। মানে তন্ময় নামের যে কোনো ছেলে এক্সিস্ট করতো এরকম মানে কোনো এভিডেন্সই পাওয়া যায়নি। ও বলেছিল ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটিতেও খোঁজা হয়েছিল, বাট ওখানে এই নামে কেউ ছিল না এবং তার যে কিছু ছবি ছিল তাও তন্ময়কে কেউ আইডেন্টিফাইও করতে পারেনি। আর যে ফোন নাম্বারটা, সেই ফোন নাম্বারটাও মানে মোবাইল কোম্পানি বলেছিল যে আনইউজ ছিল অনেকদিন। এটাই ছিল আমার ঘটনার আসল ভাইয়া। থ্যাংক ইউ। FM, haunted by Airtel.
এয়ারটেল ঘড়িতে সময় 1:28 আমি রাসেল আছি সাথে, এবং আপনারা শুনছেন ভূত এফএম 100 এয়ারটেল। একের পর একটা দারুণ ঘটনা শুনছি। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আজকের এই ঝড় বৃষ্টির রাতে, যদি এখন বৃষ্টি নেই, তারপর আশা করছি যে এই সেই বৃষ্টির পরে যে ঠান্ডা ঠান্ডা ভাব, সেই ঠান্ডা ঠান্ডা ভাবে আপনারা আশা করছি যে অনেক এনজয় করছেন। আমাকে SMS করেছেন পার্থ বড়ুয়া সোলস ব্যান্ড থেকে, লিখেছেন ভালো হচ্ছে রাসেল। আমি শুধু বলবো যে পার্থ বড়ুয়া বা যদি পার্থদা হন তাহলেও থ্যাঙ্কস, যদি আপনি অন্য কেউ এই নামে করে থাকেন SMS তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে সবুজ SMS করেছেন আমাকে এলিজা এবং অ্যানি। SMS করেছেন আমাকে রবিন বিল্লাল, SMS করেছেন নাইমুর রহমান, রিয়াজ ইসলাম। তারা সবাই মোটামুটি ভূত এফএমের প্রশংসা করছেন। এসকে চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন আমাদের শহীদ, SMS করেছেন লিমন, SMS করেছেন কবির জিঞ্জিরা থেকে, SMS করেছেন আমাদেরকে সানিমুল শরীফি চিটাগং থেকে। এছাড়াও টুটুল আমাদের SMS করেছেন আমাদেরকে বাপ্পি মিরপুর থেকে, SMS করেছেন আরমান মুগদা থেকে। এছাড়া আমাদেরকে লিঙ্কন সহ আরো অনেকেই SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOTFM@radioFOORTI.fm। আমরা চলে যাবো আরো একটা ঘটনায়, যে ঘটনাটি আমার এখন পড়ে শোনাতে হবে। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত নেই। তিনি অনুরোধ করছেন তার ঘটনাটি পড়ে শোনাতে। আমি পড়ে শোনাচ্ছি যেভাবে তিনি লিখেছেন ঠিক সেভাবে। হাসি, কান্না, অভিমান, ঘৃণা, ভয়, এই অনুভূতিগুলো নিয়েই মানুষের জীবন। কেউ হাসতে হাসতে পছন্দ করেন, কেউ কাঁদতে কাঁদাতে পছন্দ করেন। আমি পছন্দ করতাম ভয় পেতে এবং ভয় দেখাতে, ঘরের বাতি নিভিয়ে ভৌতিক আবহ সৃষ্টি করে অথবা ভূতের মুখোশ পরে ছোট বড় সবাইকে ভয় দেখিয়ে আমি দারুণ মজা নিতাম। ভয় পেয়ে যখন কারো মুখ চুপসে লাল হয়ে যেত আমি আনন্দে অট্টহাসি হাসতাম। একবার তো একজনকে হসপিটালে পাঠিয়ে দিয়েছিলাম ভয় দেখিয়ে, তেমনি আবার একজনকে বাঁচিয়েও ফেলেছিলাম। তবে যে অনুভূতিগুলো মানুষের মনকে সবচেয়ে বেশি আন্দোলিত করে সেগুলো বেশি করা উচিত নয়, তাই আমি ছেড়ে দিয়েছি মানুষকে ভয় দেখানো। নিজের জীবনের কিছু বাস্তবতা আমাকে সেই শিক্ষা দিয়েছে। আজ সেই ধরনের ঘটনা আমি প্রকাশ করছি। ঘটনাটি পড়ছি আমি। 1992 সাল, আমরা থাকতাম গ্রিন রোডে। আমার বড় খালা থাকতেন ধানমন্ডির লেকের কিনার ঘেঁষা একটা পুরাতন একতলা ভাড়া বাড়িতে। বাড়িটি ছিল বেশ বড় এবং চারিদিকে দেয়াল ঘেরা, যার সামনে এবং পেছনে ছিল দুটি লন। পেছনের লনটি ছিল পরিত্যক্ত এবং ব্যবহার নিষিদ্ধ। সেই লনে যাওয়ার তেমন কোনো রাস্তাও ছিল না। জানালা দিয়ে পেছনের লনে তাকালে ঝোপঝাড়, 2-3টা বড় বড় গাছ, পুরান একটা চাপকল ছাড়া আর তেমন কিছুই দেখা যেত না। কোনো একবার বর্ষায় বেশ লম্বা ছুটিতে দল বেঁধে সব মামাতো খালাতো ভাই বোনেরা মিলে সেখানে যাই। খেলাধুলা, পিকনিক আর গল্প করা ছাড়া সেখানে আমাদের আর কোনো কাজ ছিল না। ভাইদের মধ্যে বয়সে ছোট হওয়ায় তারা কেউ আমাকে খেলায় নিতে চাইতেন না। আমরা আপুদের সাথে জমে উঠত না বলে আমি একা একা সময় পার করতে লাগলাম। যাই হোক, সবার যখন ক্রিকেট খেলায় ব্যস্ত, আমি ব্যস্ত কাকে কিভাবে খপ্পরে ফেলে ভয় দেখানো যায় তা নিয়ে। হঠাৎ শুনলাম সামনের লন থেকে একটি বল উড়ে এসে পেছনের লনে পড়লো। কিছুক্ষণ পর আরো একটা, তারপর কিছুক্ষণ পর আরো একটা। পেছনের লনে যাবার রাস্তা না থাকায় কোনো বলই আর উদ্ধার করা হলো না। ফলে আমি ভীষণ কৌতূহলী হয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম যে করেই হোক আমাকে বলগুলো উদ্ধার করতেই হবে। সেদিন বিকালে সবাই যখন শিশু পার্কে বেড়াতে গেল, আমি তখন পেট ব্যথার ভান করে শুয়ে রইলাম বিছানায়। বাসায় আমি ছাড়া আর ছিলেন আমার 3জন খালা, মা আর কাজির বুয়া। ওনাদের চোখ ফাঁকি দিয়ে আমি ওই লনে প্রবেশ করার পথ খুঁজতে লাগলাম। বাড়ির বাইরে কোনো দরজা খুঁজে না পেয়ে গেলাম বাড়ির ভেতরে একেবারে কোনায় ছোট্ট একটা স্টোর রুমে। হালকা আলোয় হাতড়ে দেখলাম মাকড়সার আঁশে জড়ানো রুমটায় আছে কিছু পুরাতন বস্তা, একটা ভাঙা সাইকেল আর কিছু লোহা লক্কর। মনে হলো হয়তো এই স্টোর রুমে সচরাচর কেউ আসেন না। আমি বাতি জ্বালাবার চেষ্টা করলাম, কিন্তু কোনো বাতি জ্বলল না। তারপর দেখলাম একটা বন্ধ দরজা। বুঝলাম এটাই পেছনের লনে যাবার একমাত্র প্রবেশ পথ। খোলার চেষ্টা করলাম। অনেক দিন বন্ধ থাকা দরজার ছিটকানিগুলো শক্ত হয়েছিল। ছিটকানিটা খুলতে পাশে পড়ে থাকা একটা লোহার দণ্ড ব্যবহার করলাম। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ছিটকানিটা খুলে গেল। আমার সামনে এখন লনে প্রবেশ করার পথ খোলা। বাড়ির ভেতর থেকে রহস্যময় লনের দিকে তাকিয়ে হঠাৎ মনে একটা অজানা ভয়ের সঞ্চার হলো। তবু সাহস করে পা বাড়ালাম। দেখলাম চারপাশে শুধু ঘাস
আর ঝোপঝাড়। ভেজা স্যাঁত স্যাঁতে লনে বোটকা একটা গন্ধ আর ঝিঝি পোকার ডাকে মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ খেয়াল করলাম চারিদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছে। ভাবলাম যে করেই হোক আমাকে বলগুলো উদ্ধার করতেই হবে। কিছু দূর যাবার পর একটা বল পেয়েও গেলাম। তারপর উদ্ভ্রান্তের মতো বাকি বলগুলো এদিক ওদিক খুঁজতে খুঁজতে কিছু দূর সামনে এগোতে দেখলাম ঝোপের ধারে চাপকলটির পাশে একজন মহিলা কাপড় কাঁদছেন। একটু থামলাম, তারপর আড়াল থেকে ভালো করে লক্ষ্য করলাম মহিলাটির চুলগুলো জট পাকানো এবং চামড়ার মতো, গায়ের চামড়া মাছের আঁশের মতো। ৮০ বছরের বৃদ্ধার মতো তার চেহারা, অক্ষি কোটরে কোনো চোখ নেই, হাড় জিরজিরে শরীর, পরনে কি ছিল তা মনে নেই। যখন বুঝলাম যাকে দেখছি তিনি কোনো মানুষ নন, বুকের ভেতর ধক ধক করে উঠল। ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকলাম। সমস্ত ভয় এবং অন্ধকার যেন নেমে এলো আমার মনে। নিজের অতি চালাকি এবং বাহাদুরির গুলোর কথা মনে করে নিজের ওপর অসম্ভব রাগ হচ্ছিল। আর পেছনে ফিরে যাবার রাস্তাটাকে মনে হচ্ছিল সুবিশাল। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে উঠল, কে ওখানে? সাথে সাথে দেখলাম ওটি আমার দিকে তাকিয়ে কালো দাঁতে ভেঁচকি দিয়ে উঠে দাঁড়াচ্ছে। কোনো উপায় না পেয়ে শরীরের সমস্ত বল কাজে লাগিয়ে পেছনের দিকে দৌড় দিলাম। যতক্ষণ দৌড়াচ্ছিলাম মনে হচ্ছিল ওটি যে কোনো মুহূর্তে আমাকে পেছন থেকে ধরে ফেলবে। একসময় দৌড়াতে দৌড়াতে আমি দরজার কাছে এসে প্রচন্ড জোরে মাথায় আঘাত পাই। তারপর আর কিছু মনে নেই। যখন চেতনা ফিরে পেলাম তখন আমি মাথার ব্যান্ডেজ করা অবস্থায় ভাই বোনদের মাঝখানে নিজেকে নিরাপদ স্থানে দেখে স্বস্তির দীর্ঘশ্বাস ফেললাম আর প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন দুঃসাহস করব না, আর কোনোদিন কাউকে ভয় দেখাবো না। যদি খুব বেশি দিন টেকেনি আমার এই প্রতিজ্ঞা। প্রায় ২০ বছর পার হয়ে গেছে এই ঘটনার পর। আগের সেই বাড়িটি নেই, সেখানে এখন বহুতল ফ্ল্যাট বাড়ি। এখনো মাঝে মাঝে ওই বাড়িটির পাশ দিয়ে সন্ধ্যা বা রাতে যাওয়া আসা করি। মাঝে মাঝে বাইক থামিয়ে বাড়িটির পাশে বয়ে যাওয়ার লেকের বাতাস খাই আর ভয় পাওয়ার চেষ্টা করি, কিন্তু সেই ভয় আর পাই না। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ মাসুম ভাই, ধন্যবাদ ভূত এফএমের সমস্ত শ্রোতা বৃন্দ এবং ধন্যবাদ সাবরিনা রহমান সাবা। শাফাত সালেহিন আমাদের SMS করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তার এই ইমেলটি আমরা পড়লাম। যাই হোক, আমাদের কাছে অনেক SMS এসেছে, কিন্তু আমাদের ঘটনায় যেতে হবে। আমাদের সঙ্গে আরো কিছু নতুন অতিথি আছেন যাদের ঘটনা আমরা শুনবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদেরকে জয়েন করেছেন আরো একজন। আমরা প্রথমে জানতে চাইব আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনাটা প্লিজ বলবেন। ডিয়ার লিসনার, আমি মোহাম্মদ জাকির হোসেন ফ্রম নর্থার্ন ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ল, মিরপুর ২। ওকে, আমি আজ কিছু অনাকাঙ্ক্ষিত কাহিনী, ঘটনা কিছু যা আমার সাথে ঘটে যাওয়া আমাদের ম্যাচ এই লাইফে, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। লাস্ট 6 মান্থের 2012 ডিসেম্বর মাসে এট ফার্স্ট যেটা আমার সাথে ঘটে যায়, আমি একদিন খুব গভীর রাত, যখন রাত মিনিমাম 2টা কিংবা 2:30, ঠিক ওই সময়টায় ওয়াশরুমে যাই। আমি ছোটবেলা থেকে একটু ভীতু প্রকৃতির, যদিও তবুও সেদিন ভয় পাইনি, ওয়াশরুমে চলে গিয়েছিলাম ঠিক 2টা বা 2:30। ওই দিন ম্যাচে আমার জানা মতে 5-6 জন উপস্থিত ছিল, সবাই ঘুমন্ত। বাট আমি যখন ওয়াশরুমে গিয়েছিলাম তখন ঠক ঠক শব্দ শুনছিলাম দরজায়। বাট সেটা আমি কোনো কিছু খেয়াল করিনি, ভেবেছি হয়তো কেউ সজাগ আছে, তাই হয়তো কেউ দুষ্টিমি করছে। বাট আমি জানি না সেটা যে আমার কোনো একটা খারাপ কিছু হয়ে যাবে। আফটার কিছু সময়ের পর আমি যখন বের হওয়ার পরে দরজাটা অফ করলাম। অফ করার পরেই হঠাৎ করে কিসে সে যাতে জানি একটা ধাক্কা খেলাম, সেটা আমি নিজেই বুঝে পেলাম না। জাস্ট আই ফিল ইট, এটা কোন একটা নরম কিছু একটা স্পর্শ। আই থিঙ্ক দ্যাট ইন ওয়ান পার্সন। বাট আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওই মুহূর্তে। তখন আমি সবাইকে ডাকলাম। ডাকার পরে সবাই ঘুম থেকে উঠলো, বাট আমার মনে হয়নি যে কেউ পাশে আসবে এই মুহূর্তে। আর রাসেল ভাই, আগে কথাটা বলে রাখি যে আমার বাথরুমের পাশে এমন কোনো সিচুয়েশন নেই যে পুরো স্থানটাই খালি, যে ধাক্কা খাওয়ার মতো কোনো প্লেস নেই। সো দ্যাট আমি এটা ফিল করি যে কোনো পার্সন এখানে দাঁড়িয়ে নেই, বা কোনো পার্সনও আমার সাথে এসে এখানে ফাজলামি করার মতো না এত রাতে। তারপর সবাইকে ঘুম থেকে উঠানোর পরে সবাইকে জিজ্ঞাসা করি, সবাই বলে যে না সামথিং ইজ রাইট। তারপর সবাই বলছে হয়তো ছেলে হ্যারাসেশন হচ্ছে। যাই হোক, ভেবে নিলাম হয়তোবা ঘটনাটা নিজের অজান্তেই রেখে দিলাম, ভেবেছি হয়তোবা নিজেরই হয়তোবা ভুল হয়েছে। চলে গেলাম, ঘুমিয়ে পড়লাম। বাট এর ঠিক কয়েকটা দিন পর আমাদের কাজের বউ আমাকে ডাকে ছোট
সাহেব করে, আর যে মেইন ম্যানেজার ওনাকে ডাকে বড় সাহেব করে। ওই বড় সাহেব কপিল ভাই ওনার নাম, উনি হঠাৎ করে সাভারে গিয়েছে বেড়াতে। তো বেড়াতে গেছে, আর সেই জন্য সকালবেলা বুয়া এসে ঠিক 6টার সময় বুয়া এসে আমার কাছে শুনতে চায়। বড় সাহেব না থাকলে ছোট সাহেবের কাছে শুনতে হয় আর কি, বুয়ার যেটা নিয়ম। বাট ওই দিন তো বড় বুয়া নেই, আমি দরজা খুলে রেখেছিলাম যেন বুয়া এসে আমাকে জিজ্ঞাসা করে মিল কয়টা, সেই মিলটা আমি দেবো। বাট ওই দিন আমি ঘুম থেকে উঠিনি, হঠাৎ করে আমার ভার্সিটি থেকে সকাল 8:30টার সময়। সো ওই টাইম মতো আমি ঘুম থেকে উঠে যাই, উঠে গিয়ে কিচেন রুমে আমি খাওয়া দাওয়া করি। এট ফার্স্টলি আমি খাওয়া দাওয়াটা করি, মিলটা ভাগ করি আমি। দেন ওই দিন ওই রীতিমতো আমি ঘুম থেকে উঠি। আমি জানি, আমি ভাবছি হয়তো বা খালায় মানে ইন্ডিকেট করে দিয়ে ফেলছে মিলগুলো। তারপর আমি কিচেন রুমে যাই, যাওয়ার পরে রান্না দেখি যে খুব কম রান্না করেছে। তো আমি সাথে সাথে খালা আবার 4তলায় কাজ করে, আমি 2তলায় থাকি, খালা 4তলায় কাজ করে। তো 4তলায় যাই, যাওয়ার পরে খালাকে আমি ডেকে নিয়ে আসি। আমি বলি, খালা আপনি নিচে আসেন, বিকজ এখনো মানে গ্যাস আছে, গ্যাসের প্রবলেম হয়। তারপরে বললাম যে গ্যাসের প্রবলেম হবে না, আপনি এখন চলে আসেন। এরপর খালা নিচে আসলো, খালাকে বললাম কি ব্যাপার, আপনি এত কম রান্না করলেন কেন, আপনি আমাকে জানালেন না, আপনি কম রান্না করলেন কেন? খালা বলছে বড় সাহেব তো আমাকে বলছে যে 3টা মিলের কথা, আমি 3টা মিল দিয়েছি। আমি কি বলছেন, বড় সাহেব কোথেকে পাবেন এখানে, আমরা তো আসি মানে 6 জন আছি ম্যাচে, তখন আপনি বড় সাহেব পেলেন কোথায়, বড় সাহেব তো এখন সাভার। কয় না না না, আমি বড় সাহেবকে ঘুম থেকে ডাকলাম। বড় সাহেব প্রত্যেক দিনের মতোই যেরকম মেজাজ দেখায়, ঠিক আজকেও ঠিক ওই মেজাজটা দেখিয়ে বলছে যে বললাম না আপনাকে 3টা মিল দিতে, আপনি 3টা মিল দেন, এতবার ডাকছেন কেন? আমি তখন বড় সাহেব কপিল ভাইকে ফোন দিলাম, হ্যাঁ ভাই আপনি কোথায় আছেন? বলে আমি তো সাভার। তখন উনি ঘুমে, তখন ঠিক 8:30 না 8:15 কি 20 বাজে। আমি খালাকে বললাম, খালা আপনি মিথ্যা কথা বলছেন কেন? খালা বলছে যে না ছোট সাহেব, আমি ভুলেও মিথ্যা কথা বলছি না, আমি ঠিক এখানে এসেই এই দরজার সামনে এসেই আমি বড় সাহেবকে দেখেছি। ইভেন কি বড় সাহেবকে আমি দেখেছি, বড় সাহেব খালি গায়ে বসে আছে, মানে ঘুম থেকে উঠে বসে আমাকে একটা ধমক দিয়ে বলছে যে 3টা মিল চলে যান। তখন আমি বললাম যে কিছু একটা হয়েছে। তখন আমি ফ্যামিলিতে জানালাম যে আম্মু এরকম প্রবলেম হচ্ছে, কি কিছু করা যায়? আম্মু বলছে যে ঠিক আছে বাবা, যেহেতু প্রবলেম হচ্ছে তোমার মনে হয় যে ম্যাচটা চেঞ্জ করে ফেলে সবচেয়ে বেটার হবে, বিকজ এই ধরনের প্রবলেম আমি এমনি ছোটবেলা থেকে ভীতু, সেজন্য আম্মু জানে। আব্বু বলছে যে তুমি চেঞ্জ করে ফেলো, সবচেয়ে বেটার হবে। তো দেন ওই মুহূর্তে আমি ভাবলাম যে না আরো কিছুদিন দেখি। বাট দেখতে দেখতে যত দিন গড়াচ্ছে তত প্রবলেম বাড়ছে আমার। হঠাৎ করে আমরা ম্যাচমেট সবাই বসে রইলাম বাসায়, কম্পিউটার দেখছি। তখন শীতের দিন ছিল, স্পষ্ট মনে আছে, মেবি জানুয়ারি মাস তখন চলে আসছে। হঠাৎ দেখি যে পাখাটা হঠাৎ করে মানে ঘুরতে শুরু করলো। তখন আমি বললাম যে হয়তোবা আমি ভেবেছি যে কারেন্ট ছিল না, কারেন্ট আছে, কেউ সুইচ দিয়ে রেখেছে। বাট আমি তখন ভাবলাম যে আমি তো কম্পিউটার লাগিয়ে রেখেছি, ওইখানে আবার কারেন্টে কিসে আসে যায়। আমি তখন বললাম যে কেউ কি সুইচ টিপ দিছে, সুইচটা কিন্তু আমার সামনে। বাট সবাই দেখেও না দেখার ভান ধরলাম, কি হলো এটা, হঠাৎ করে মানে ফ্যান ঘোরার তো কোনো মানে হয় না। তারপর প্রায় এরকম ঘটনা ঘটতে থাকে আমাদের ঘরে, আমাদের মেসে। হঠাৎ করে আলো জ্বলে, হঠাৎ করে আলো নেবে। একদিন রিসেন্টলি কিছুদিন আগে নতুন একটা সমস্যা ফেস করছি, যেটা আমরা বিড়াল। প্রথমে একটা বিড়াল, আমাদের রুমে কখনো বিড়াল আসে না, বিকজ খুবই সিকিউরিটি রুমগুলো, কখনো বিড়াল আসে না, বিকজ বিড়াল থেকে আমরা অনেক দূরে থাকার চেষ্টা করি যেন বিড়ালটা না আসতে পারে। ইদানিং দিনের প্রবলেমটা হচ্ছে প্রচন্ড পরিমাণ বিড়াল আমাদেরকে ডিস্টার্ব করছে। কি ধরনের, এত কালো বিড়াল। ওই দিন আমি আমার একটা রুমমেট খুবই সাহসী, সে ঘুম থেকে উঠলো, আলামিন ঘুম থেকে ওঠার পরে ও এলাকার ছেলে, খুবই ভয়, ছোটবেলা থেকে মারামারি এইগুলো নিয়ে ব্যস্ত। বাট হঠাৎ করে দেখি যে ও এরকম মানে ঘুম থেকে উঠে হঠাৎ করে সে চিৎকার দিয়ে উঠলো। কি ব্যাপার, হঠাৎ করে আমরা সবাই গেলাম, কি আলামিন, দেখি যে ও মানে সেন্স হারিয়ে ফেলছে। হঠাৎ করে উঠালাম, কি ব্যাপার, কয় জাকির ভাই একটা বিড়াল আমাকে আঁচড় মেরেছে। তো তখন আমি বুঝতে পারি না আসলে কি হয়েছে, আজও বুঝতে পারছি না যেগুলো কি হচ্ছে। আর লিসেনারদের সাথে শেয়ার করলাম, আসলে এটাই আমার সাথে ঘটে যাওয়া কাহিনী। আর থ্যাঙ্কস রাসেল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন অতিথি আছেন তার কাছে, এবং তারও কিছু জীবনে ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো তিনি আমাদের সাথে শেয়ার করবেন। আপনি প্লিজ আপনার নামটা বলবেন, কোথা থেকে আপনি এসেছেন সেটা একটু বলে তারপর আপনার ঘটনাটা শুরু করবেন। Thank you, Russell bhai, for giving me the opportunity to come here. আমার চয়ন, আমি ঢাকা শান্তিনগর থেকে এসেছি। তো আমি আমার লাইফে একটি ঘটনা শেয়ার করতে চাচ্ছি। তো আমি খুব সংক্ষেপে ঘটনাটা বলতে যাচ্ছি। ঘটনাটা ঘটে 2011 এর দিকে। তো তখন আমি ঢাকার গাজীপুরের কাছাকাছি একটি
গার্মেন্টসে আমার চাকরি হয়েছিল। তো আমি নর্মালি ঢাকা সিটিতেই থাকি। তো আমার ওখান থেকে অফিসিয়াল অর্ডার ছিল যে আমাকে অফিসের কাছাকাছি একটি বাসা নিয়ে থাকতে হবে। তো আমি সেই অর্ডার অনুযায়ী আমি আমার অফিসের পাশেই একটি বাসা নিই। তো আমরা যেখানে বাসাটা নিয়েছিলাম এটি ছিল শহর থেকে বেশ দূরে, অনেকটা গ্রাম অঞ্চলের মতো ছিল এবং বাসার চারপাশে অনেক গাছপালা ছিল এবং বাসায় ঢোকার পথেই যেটা ছিল সেটা হলো একটি কবর ছিল, বেশ পুরনো কবর। তো কবরটা কার তা আমার জানা হয়নি, হয়তো বা জায়গার যিনি মালিক ছিলেন তার হয়তো কবর ছিল। তো যাই হোক, আমি সেখানে বাড়িতে উঠে যাই। তো আমরা যে বাড়িতে ছিলাম আমাদের পাশাপাশি দুটো টিন শেড বাড়ি ছিল। তো আমি একটি রুমে থাকতাম একা এবং আমার পাশে রুমটায় আমার দুইজন কলিগ থাকতেন এবং আমি যে রুমটায় ছিলাম, আমি উঠার বেশ কিছুদিন পর আমার আরেকজন মেম্বার আমার সাথে জয়েন করে। তো সে ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো তাকে দেখা যেত বেশিরভাগ সময় নাইট শিফটে ডিউটি করতে হতো। তো রাতের সময়টা প্রায় উনি বেশিরভাগ সময়ই ফ্যাক্টরিতে থাকতেন। তো আমাকে রাতে একা থাকতে হতো বেশিরভাগ সময়। তো সেরকমই একদিনের ঘটনা, আমি শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ করে শুনতে পেলাম যে টিনের চালে কিছু একটা শব্দ হচ্ছে। প্রথমে আমি শব্দটা বুঝতে পারছিলাম না, মনে হচ্ছে হয়তো বা ইঁদুর বিড়াল বা কোনো কিছু হয়তো টিনের চালে চলাচল করছে, কারণ অনেকটা আশপাশে অনেক গাছপালা এবং ছিল। তো ভাবলাম হতে পারে এরকম কিছু, তাই ব্যাপারটা ইগনোর করে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কিন্তু শব্দটা ধীরে ধীরে চলতে থাকলো। এক পর্যায়ে আমি ভাবলাম কি যেন হয়তো আশপাশে যে গাছ আছে হয়তো কোনো গাছের পাতা বা কোনো কিছু পড়ছে। কিন্তু এভাবে চলতে থাকে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু সেই শব্দটা কিছুতেই বন্ধ হয় না। তো আমি এক পর্যায়ে ভাবি যে আমি বের হয়ে আমার পাশে যারা রুমমেট আছে তাকে ডাক দিব কিনা। তো ভাবলাম যে হয়তো এভাবে ডাকলে তারা হয়তো বা জিনিসটাকে অন্যভাবে নিতে পারে বা এটাকে নিয়ে হাসাহাসি করতে পারে। তো আমি তা করলাম না। তো আমি কিছুক্ষণ পর উঠলাম, উঠে ভাবলাম একবার বাথরুমে যাই। তো রুম থেকে বের হয়ে যখন বাথরুমে যেতে লাগলাম, হঠাৎ করে আমার নাকে একটা গন্ধ আসলো। গন্ধটা ছিল একটা মানুষ মারা যাওয়ার পর যখন তার গায়ে একজন সুগন্ধি দেওয়া হয়, যেটাকে লোবান বলা হয়, তার একটা স্মেল আসলো আমার নাকে। তো আমি বাথরুমে ঢুকলাম, বাথরুম থেকে বের হওয়ার পরপরই সেই গন্ধটা আর পেলাম না, যেন হঠাৎ করে মিলিয়ে গেল। তো যাই হোক, আমি এরপর রুমে চলে আসি, ঘুমানোর চেষ্টা করি, কিন্তু তারপরেও সেই শব্দটা থেমে থেমে হতে থাকে এবং শব্দটা বাড়তেই থাকে। তো আমি কিছুতে বুঝে উঠতে পারি না যেটা কি কোনো প্রাণী বা ইঁদুর বিড়ালের পক্ষে কি এরকম বারবার এক জায়গা দিয়ে সারা রাত হেঁটে যাওয়া কি সম্ভব। কিন্তু আমি এর কোনো উত্তর খুঁজে পাই না। তো এইভাবে সারা রাত্রেবেলা আমি বেশ প্রচন্ড ভয় পেয়ে যাই এবং বিছানায় বসবাস করতে থাকি। তো এভাবে ভোর হয়ে আসে এবং ভোরের দিকে আমার যারা কলিগ যারা ডিউটিতে ছিলেন তাদের কথা গলার স্বর শুনতে পাই এবং তারা তখন বাসায় আসে। তো আমি তাদেরকে এ ব্যাপারে কিছু জানাই না। তো এরপর আমি বাইরে বের হয়ে চারপাশটা দেখি বা আশপাশে, কিন্তু কোনো কিছুই চোখে পড়ে না যে টিনের চাল বা আশেপাশে কোনো পাতা আছে বা কোনো কিছু, চারপাশ পরিষ্কার ছিল। এরকম কোনো কিছুই আমার চোখে পড়ে না যাতে বোঝা যায় যে রাতে সেখানে কিছু একটা হয়েছিল। তো যাই হোক, আমি এ বিষয়ে আর কিছু বলি না। এরপর কিছুদিন পর আমার যারা কলিগ আছেন, তো তাদেরকে একদিন এই ঘটনা জিজ্ঞাসা করলাম। তো না বললো আপনিও শুনেছেন। আমি বললাম যে কি বিষয়টা, বলে ও কিছু না, ওটা বাদ দেন। আমি তাদেরকে বেশ কয়েকবার ঘটনাটা জানার চেষ্টা করি, কিন্তু তারা এই বিষয়ে কিছুই বলেন না। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। অলরেডি আমাদের কাছে অনেক SMS-ও চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। সেই SMS এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাসান আমাদেরকে সিলেট থেকে SMS করছেন, আজকের এপিসোডটি খুব ভালো হচ্ছে। আমাদেরকে অরণি SMS করছেন এবং তিনি সিদ্ধেশ্বরী থেকে লিখেছেন যে আজকের স্টোরিগুলো অনেক ভালো, অসম। তিনি বিশেষ করে লাস্টেরটা, অর্থাৎ তিনি যখন ইমেলটি করেছিলেন তখন আমরা একটা ইমেল পড়েছিলাম, সেইটার কথা তিনি বলেছেন। আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। মুক্তা মণি আমাদের SMS করেছেন পল্লবী থেকে এবং তিনি বলছেন যে আমার কয়েকটা কাজিন মিলে আমরা শুনছি, নাদিয়া, সাথী, শান্তা, নাসরিন এবং আমি, ভীষণ ভয় লাগছে। লিনটা আমাদের চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং
তিনি না লিপনা আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন যে রাসেল ভাই আমি একটা লাইট অফ করে শুনছি, আজকের ঘটনাগুলো অনেক ভয়ের। মাসুম ভাইকে থ্যাঙ্কস, ভীষণ ভয় লাগছে। স্বপন আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন রাসেল ভাই জুবাইর ভাইয়ের ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর, সবগুলো ঘটনা অসাধারণ হয়েছে। আমার বউ সীমা খুব রাগ করেছে, তারপরে আর SMSটি আসেনি। মিস্টার ক্রিটিক আমাদের SMS করেছেন ফরিদপুর থেকে, রাসেল ভাই আপনার ঘটনাগুলো মোটামুটি ভালো লেগেছে। হ্যাঁ, আপনার নামের সাথে আপনার মতামতের একদম পুরোপুরি মিল আছে। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য মিস্টার ক্রিটিক। আমাকে ডিজে লিঙ্কন SMS করেছেন চট্টগ্রাম থেকে এবং তিনি বলছেন যে ভূত এফএম ইজ রিয়েলি গুড। ডার্কেস্ট আমাদেরকে SMS করেছেন আমাদেরকে সুস্মিতা বণিক, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি কাব্য, SMS করেছেন আমাদেরকে সোহান ডেফোডিল ইউনিভার্সিটি থেকে, আমাদের SMS করেছেন মিত্রা, SMS করেছেন আমাদেরকে রবিন, SMS করেছেন আমাদেরকে কবির, এছাড়াও ফাহাদ বাড্ডা থেকে SMS করেছেন আমাদেরকে, মুরাদ চট্টগ্রাম থেকে SMS করেছেন, সিজান আমাদের SMS করেছেন গোলাপবাগ থেকে, আমাদেরকে সাদিয়া SMS করেছেন, তিনি এবং তার হাজবেন্ড রাজ আজকে ভূত এফএম শুনছেন। সাগর আমাদের SMS করেছেন সাভার থেকে, এবং আমাদেরকে SMS করেছেন পিঙ্কি, SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন সেটা একটু আমাদের জানিয়ে দেবেন। ডিয়ার লিসনার্স, আমি কপিলা বিশ্বাস, আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছি। আমি মিরপুর 2-এ থাকি। কিছুক্ষণ আগে জাকির যে কাহিনীগুলো বলল ওই ম্যাচেরই আমি ম্যানেজার কপিলা বিশ্বাস। তো রাসেল ভাই আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমার ঘটনাটা আমার গ্রামের এক কাকির কাছ থেকে শোনা। উনি নিজের লাইফ থেকেই এই কাহিনীটি উনি সাফার করছেন। তো কাহিনীটা হচ্ছে, ঘটনাটা হচ্ছে 1950 থেকে 60 সালের ঘটনা। তো ওনার সঙ্গে যার বিয়ে হয়, দ্যাট মিন আমার আঙ্কেল, ওনার সঙ্গে একজন অ্যাফেয়ার ছিল আমার আন্টিরই দুঃসম্পর্কের কাজিন। তো অ্যাফেয়ার থাকার ফলে উনি আশা করছিলেন, ওনার নাম জ্যোৎস্না ছিল, তো জ্যোৎস্না উনি আশা করছিলেন যে ওনার সঙ্গে বিয়ে হবে, বাট ফ্যামিলির একটা কারণে বিয়েটা সম্ভব হয় না। তো উনি আত্মহত্যা করেন গলায় দড়ি দিয়ে। তো বিয়ের পর থেকে বিয়ের দিনই বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করে। আসলে উনি আমার যে আন্টি, উনি প্রথমেই জানতেন যে ওনার কাজিন সমস্যা করবে, বাট তারপরেও উনি খুব সাহসী ছিলেন। তো সেই কারণে উনি বিয়ে করতে রাজি হয়েছিলেন। অনেকে মানা করছিল যে বিয়ে করতে হবে না, তোর তুই আরেক জায়গায় বিয়ে কর, বাট না, উনি তাতে রাজি নেই। তো বিয়ের দিন, যে সময় বিয়ের মণ্ডপে আশেপাশে সেদিন বৃষ্টির দিন ছিল, খুব অন্ধকার, দেন অনেকগুলা কুকুর, সেদিন এলাকার যত কুকুর সব একসঙ্গে হাজির হয়ে বিয়েতে এমনিতে মাংস দেওয়ার কথা ছিল, বাট মাংস তো বিয়ের পরে, বিয়ে সম্পন্ন হওয়ার পরে খাওয়ানো হয়। কিন্তু ওই কুকুরগুলা বড় বড় হাড় নিয়ে বিয়ের মণ্ডপের আশেপাশে আসতেছিল, এবং হাড়গুলো এতই গন্ধ এবং মনে হচ্ছে যে নতুন মাংসের পুঁছে গেছে, সেখান থেকে গন্ধটা আসতেছে। তো অনেকগুলা কুকুর এসে হাজির হচ্ছে এবং সেগুলোকে যদি মারতে যাওয়া হচ্ছে, কামড়াতে আসতেছে। তো এমন একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে যে যেই যায় কুকুরগুলোকে মারতে, তাকে কামড়াতে আসে। তো ওইখানে পরহেজগার টাইপের হুজুর এবং ভালো লোক ছিল, তারা একজন বয়স্ক লোককে, যিনি কিনা ভূত জিন এগুলা মেনটেন করে তারাই সমস্যা সলিউশন করে, উনি একটা সলিউশন দিলেন যে আজকে এই পানি পড়ার চারিপাশে ছুটে দাও, সমস্যা হবে না। তো বিয়ের ঘটনা তো এইটা। তো তারপর থেকেই ওনার লাইফে বিভিন্ন ধরনের সমস্যা হয়। বিয়ের রাতে, দ্যাট মিন বাসর রাতের কাহিনী হচ্ছে, হাজব্যান্ড এবং ওয়াইফ যখন শুয়ে থাকে, তখন জানলার পাশে আমরা মোবাইলে অনেক সময় বাচ্চার হাসি শুনতে পাই, সেম জানলার পাশে ওই ধরনের হাসির আওয়াজ শোনা যায়, এবং কি জিনিস সেটা দেখতে গেলে কিছু খুঁজে পাওয়া যায় এবং অট্টহাসিতে পরিণত হয়। তো সেদিন রাতে আঙ্কেল, দ্যাট মিন আন্টির হাজব্যান্ড, ওনাকে সকালবেলা দেখা যায় যে হাত পা বাঁধা এবং মুখও বাঁধা ছিল, যেটা বিয়ের বিষয়। তো তারপরে আস্তে আস্তে দিন যতই গড়ায়, তখন লাইফটা আরো কমপ্লেক্স হতে থাকে।
কমপ্লেক্সে থাকে। তো এমন একটা সময় উনি প্রেগন্যান্ট হয়, তো উনি বলে যে আমি একটু তাল পিঠা খাবো। তো তালের পিঠা খেতে হলে আমাদের গ্রামে একটা সিস্টেম আছে যে তাল গাছ থেকে যতই তাল পড়ুক সেটা মালিক হোক আর যেই হোক, যে আগে যাবে সেই তালটা পাবে। তো এখন আন্টির প্রেগন্যান্ট, তো উনি যখনই তাল পড়ার শব্দ শুনে ওনার হাজবেন্ডকে জানায় যে তুমি তালটা নিয়ে আসো। তো অন্যান্য দিনের মতো সেদিনও তাল নিতে গেছে। তো ওর দিনটা ছিল, রাতটা ছিল অনেক অন্ধকার এবং একটু হন্টেড লাগতেছিল, বৃষ্টি অন্যান্য দিনের মতো না আসলে। তো তালটা আনতে যেয়ে দেখে যে তালটা নাই। কে নিল, শব্দ করতেছে যে কে এনেছো, কিন্তু কোনো ধরনের ফিডব্যাক পাওয়া যাচ্ছে না। দেন হাতে টর্চ ছিল, তো খুঁজে দেখলো কেউ নাই। আবার ফেরত আসলো এবং একইভাবে 3-4 বার এই একই ঘটনা রিপিট হচ্ছে। দেন অনেকক্ষণ পরে অনেক খোঁজাখুঁজি করা হলো। তখন আমার ওই আঙ্কেলের সঙ্গে গেছিল যে বিষয়টা কি দেখতে। তো তারা দেখলো যে দূরে একটা সাদা শিয়াল দাঁড়িয়ে আছে এবং অনেকগুলা তাল একসঙ্গে এক জায়গায় করা। তো আঙ্কেল তো স্বাভাবিকভাবে অনেক সাহসী ছিল, উনি ওই শিয়ালটাকে তাড়া করতে গেলেন এবং বললেন যে তুমি বাসায় যাও, এই অবস্থায় বাইরে বের হতে নেই। তো যে টর্চ হাতে ছিল, টর্চ দিয়ে শিয়ালটাকে মারতে যায়। তখন দেখা যায় শিয়াল একটা না অনেকগুলা শিয়াল হয়ে যায়। তো এই বিষয় দেখে উনি ভয় পেয়ে চলে আসতে চায়। তো কিন্তু তখন দেখে যে শিয়াল অনেকগুলা হয়ে যায়। তো ওই শিয়ালগুলো ওনাকে কামড়িয়ে ধরে এবং টেনে নিয়ে যায়। এইরকমই ঘটনা ছিল। তো লাস্ট যে বিষয়টা, ওনার বাচ্চা হওয়ার পরে এবং যে সময় বাচ্চা হয়, যারা ধাত্রী ছিল তারা দেখলো যে প্রথমত বাচ্চাটা ঠিকই ছিল, বাট কিছুক্ষণ পরেই ধনুষ্টঙ্কার যে রোগী যেমন থাকে যে বাঁকা হয়ে যায়, ওই বাচ্চাটাও বাঁকা হয়ে যাচ্ছিল। তো তারপরে এলাকার যত ভালো লোক ছিল তাদের ডেকে এনে বিষয়টা সলিউশন করা হয়। এই ছিল আমার রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি এখন কিছু SMS এ। আমাদের কাছে মাহি SMS করেছেন ঢাকা থেকে, আমাদেরকে ডক্টর জুয়েল SMS করেছেন, আমাদেরকে নাম লেখেননি। আক্তার আমাদের SMS করেছেন, আঞ্জুমান SMS করেছেন আমাদেরকে, SK ইমরান, এছাড়াও তপু, সৌরভ, অর্ণব সহ আরো অনেকে। আজকে অসংখ্য SMS, যে SMS গুলো এখনো পড়তে পারছি না, ঘুটি কাটা বলছে, আমাদের বিদায় নিতে হবে। কথা হবে আবারও আগামী সপ্তাহে ভূত FM-এ, এবং তার আগে জানিয়ে দিয়ে আমাদেরকে ইমেইল করুন আপনার জীবনে জানা সবচাইতে সেরা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি এখানে চাইলে আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন, এবং শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে এই ঘটনাটিকে আমাদের পড়ে শোনাতে হবে নাকি আপনি চান আপনি নিজে সেটা শেয়ার করবেন। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলছি যে আপনারা আপনাদের জানা ঘটনাগুলো মোবাইলে রেকর্ড করে অডিও ক্লিপটি আমাদের কাছে পাঠিয়ে দিন, ঠিক একই অ্যাড্রেসে। আগামী সপ্তাহে আবারও নতুন অতিথিদের নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে, সেই প্রত্যাশা রাখছি। আজকের মতো আমি এবং মাসুম এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই টাটা। Furti.